তুলি। নমস্কার, আমি সুমন্ত। আজ আমাদের কোচবিহার অনাসৃষ্টির সায়েন্স এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার স্টাডি গ্রুপের যে লাইভ আড্ডা অনুষ্ঠান, যেটির পরিচালনা করছে কোচবিহার অনাসৃষ্টির ভিপনেট সায়েন্স ক্লাব। আজকের আমাদের এই আড্ডায় আমরা পেয়েছি শ্রী রিপন বিশ্বাস, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। আজকে আমরা তার কাছ থেকে তার মতন করে কিভাবে ফটোগ্রাফি নিয়ে আমরা আগামী দিনে আরো ভালো কাজ করতে পারি, প্রকৃতির সাথে আত্মীয়তার যে অভিযান আমাদের চলতে থাকবে, সেটা নিয়ে আমরা আজকের এই আড্ডাটায় আলোচনা করব। এবং অবশ্যই রিপনের কাছ থেকে আমরা আরো কিছু সমৃদ্ধ হব, কি করে আমরা আমাদের এই কাজগুলোকে আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারি। এরই সাথে সাথে আমি যারা দর্শক শ্রোতা রয়েছেন, যারা আমাদের এই লাইভটা দেখছেন, তাদেরকেও অনুরোধ করব, আপনাদের যদি কিছু জানার থাকে তাদেরকে আপনারা নিজেরা কমেন্ট সেকশনে নিজেরা কমেন্ট করতে পারেন। আমরা যখন অনুষ্ঠানটির শেষ পর্যায়ে যাব তখন আমরা সবগুলো কমেন্ট ধরে ধরে আলোচনা করবার একটা চেষ্টা করব। যাই হোক, আমরা এখন আমি সবার প্রথমে আমার সাথে সংযুক্ত করছি আমাদের এই লাইভ আড্ডার যে আহ্বায়ক ডক্টর অনিরুদ্ধ বর্মন মহাশয়, তাকে। নমস্কার স্যার। তো স্যার, এবার আজকের লাইভ নিয়ে আপনার একটু আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন তাদেরকে যদি কিছু বলেন। হ্যাঁ, আমাদের একটু জানা দরকার যে আমরা গত কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করছি প্রতি শনিবারে বিজ্ঞান ভিত্তিক বা কিছু পরিবেশ ভিত্তিক বা কোনো অ্যাডভেঞ্চার ভিত্তিক কোনো একটা কিছু নিয়ে আসার, যেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা ইয়ের উপরে করেছি, সূর্যগ্রহণের উপরে একটা আলোচনা করেছি, তার আগে মৌমাছির উপর আলোচনা করেছি। বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা আমরা করে আসছি বেশ কিছুদিন ধরে। তো এইটা আমরা চালিয়ে নিয়ে যেতে চাই, যাতে আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরা অনেক উপকৃত হব, আপনাদের কাছ থেকে অনেক আইডিয়া পাবো। বিশেষ করে চ্যাট বক্স যেটা আছে, যে আপনারা যদি চ্যাট করতে থাকেন, আমাদের যদি আরো কিছু আইডিয়া দেন, আরো কাকে কাকে আনা যায়, কিভাবে আমরা এটাকে আরো সমৃদ্ধ করতে পারি, তাহলে আমরা সত্যি উপকৃত হব। আজকে শুধুমাত্র যে আমরা শিখি তাই নয়, আমরা চাইছি সবার সঙ্গে আমরা শিখি, সবাই যাতে আপনারাও শিখুন, আমরাও শিখি, এবং আপনাদের কাছ থেকে আরো বেশি করে আমরা শিখতে চাই। তা আপনারা একটু সঙ্গে থাকুন, আরো বেশি করে আমাদের আড্ডাগুলোতে আসুন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা। আমাদের ভুল ত্রুটি যদি আপনারা ধরিয়ে দেন, আরো আমাদের সুবিধা হয়, আমরা সমৃদ্ধ হব। কারণ অনেক সময় আমরা হয়তো বুঝতে পারছি না আরো কি দেওয়া যেতে পারে সমাজকে। তো এটার মধ্যে হয়তো স্কুলের ছেলেমেয়েরাও আছে, হয়তো কলেজের ছেলেমেয়েরাও আছে, সত্যি সত্যি এক্সপার্ট অনেকেই আছেন। আজকে যেমন আমাদের সঙ্গে রিপন বিশ্বাস আছেন, যিনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, ওনার কাছে আমরা অনেক কিছু জানতে পারবো। এরকম আমরা বহু লোককে চাইছি, প্রচুর লোককে চাইছি। আপনাদের কাছ থেকে যদি আমরা খবরটা পাই, আমরা তাদের আমাদের সঙ্গে সংযুক্ত করে নেবো। আমাদের সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলেও বলবেন আমাদের, ভালো না লাগলেও আমাদের বলবেন, আর ভালো লাগলে আর সবাইকে আরো জানাবেন যাতে এই আড্ডায় আসতে পারে। ধন্যবাদ। একদম একদম স্যারের কথা ধরেই বলি, আমাদের আজকের অনুষ্ঠানটাও যেরকম একটি শিক্ষামূলক অনুষ্ঠান, আমরা এই কারণেই বলছি যে আমরা জনসচেতনতার সাথে সাথে আমাদের শিক্ষামূলক অনুষ্ঠানগুলিও একই সাথে আমরা এই লাইভ আড্ডায় তুলে নিয়ে আসার চেষ্টা করছি। যাই হোক, এবার আমরা আরো আমাদের যারা রয়েছেন তাদেরকে সংযুক্ত করবার চেষ্টা করি। আমাদের সাথে রয়েছেন আমাদের কোচবিহার অনাসৃষ্টির সভাপতি শ্রীমতী রুমা সাহা দে মহাশয়া। আমি তাকে সংযুক্ত করার চেষ্টা করছি। আর এছাড়াও আরো আমাদের সাথে রয়েছেন অভিজিৎ দাস, অর্ধেন্দু আছে, আর এবার আমরা সংযুক্ত করি রিপনকে। রিপন, স্বাগত তোমাকে লাইভ আড্ডায়। নমস্কার সবাইকে, নমস্কার সুমন্ত দা, অনিরুদ্ধ দা, রুমাদি, অর্ধেন্দু, অভিজিৎ, ধন্যবাদ তোমাদের সবাইকে এই আমাকে এই আড্ডায় ডাকার জন্য। তো আজকের আড্ডাটায় আমি মেনলি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই
সেটা ফটোগ্রাফি, আমি 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 যেমন স্পেশালি ফটোগ্রাফার, ম্যাক্রো ফটোগ্রাফি, ইনসেক্টের ম্যাক্রো ফটোগ্রাফি আমার স্পেশাল জানার। তো সেক্ষেত্রে আমি দীর্ঘদিন ধরে প্রায় 10-11 বছর ধরে কাজ করে চলছি, এবং এই কাজ করতে করতে আমি আমি অনেক নতুন কিছু শিখেছি। আগে হয়তো জীবন বিজ্ঞান ক্লাসে যে জিনিসগুলো আমি পাইনি, যে জিনিসগুলো হয়তো শিখতে পারিনি, আমি কিন্তু ছবি তুলতে তুলতে শিখেছি, নতুন কিছু জেনেছি। তো আজকের অনুষ্ঠানটা এরকমই করতে চাইছি, যেখানে আমি যে যে জিনিসগুলো শিখেছি তারই দু একটা মোমেন্ট আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিতে। আপনাদের যদি কিছু জানার থাকে এই প্রসঙ্গে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমার যতটুকু পারবো আমি এর উত্তর দিচ্ছি। রিপনকে কোচবিহার অনার্স সৃষ্টির তরফ থেকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই লাইভ আড্ডা প্রোগ্রামে। আর ফটোগ্রাফির যে একটা দারুণ থ্রিলিং আছে, সেই জিনিসটা আজকে আমরা এই আড্ডায় বসে নিতে চাইছি এবং সাথে সাথে শিখতেও চাইছি। তুমি আমাদেরকে সেইভাবে একটু গাইড করো। আমাদের সাথে সাথে অনেক ভিউয়ার্স আছে যারা ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড, এবং দারুণ সুন্দর সুন্দর সব ছবি আমরা তাদের দৌলতে গ্রুপে দেখতে পাই। আমাদের এই লাইভ আড্ডা তাদের ক্ষেত্রেও অনেক উপকারী হবে, আমরা এমনটা আশা করছি। তাই সবাইকে অনুরোধ, সবাই সঙ্গে থাকুন। আর রিপনের যে ডেমনস্ট্রেশন এবং ওর যে অভিজ্ঞতা, সেটা চলুন আমরা একসাথে উপভোগ করি। রিপন, প্লিজ কন্টিনিউ। ধন্যবাদ জুমাদি। তো আমি আপনাদের সামনে আজকে যে প্রেজেন্টেশনটা আমি শেয়ার করতে চলেছি, তো এই প্রেজেন্টেশনটার নাম আমি রেখেছি ম্যাক্রো ফটোগ্রাফি কেন এবং কিভাবে। ঠিক আছে, তো ম্যাক্রো ফটোগ্রাফি, স্পেশালি ম্যাক্রো ফটোগ্রাফি বলতে আমি ইনসেক্টের ফটোগ্রাফি বোঝাতে চেয়েছি। ম্যাক্রো ফটোগ্রাফি অনেক টাইপেরই হয়, কিন্তু আমি স্পেশালি ইনসেক্টের ফটোগ্রাফি করি, এবং এই ফটোগ্রাফির মাধ্যমে আমি তাদের জীবন সম্পর্কে জানার চেষ্টা করি। তো তাদের জীবন সংক্রান্ত বিভিন্ন যেসব স্টোরি বা গল্পগুলো আছে, তাদের বিহেভিয়ার গুলো আছে, যেগুলো হয়তো এমনিতে তো এই ইনসেক্ট বা ওই ধরনের জিনিসপত্র খুব ছোট, আমাদের চলার পথে সবসময় আমাদের আশেপাশে থাকে, কিন্তু আমরা দেখি না। ঠিক আছে, আর দেখলেও আমরা ভয় পাই বা অতটা খুঁটিয়ে দেখি না, এর জন্য অনেক কিছুই আমাদের মিস হয়ে যায়। ঠিক আছে, তো আমি একটা স্লাইড শো এর মাধ্যমে তাদের জীবনের কিছু অধ্যায় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তো আমি দেখে নেই স্লাইড কোথায় আছে। মিনিট। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে কি স্লাইড ম্যাক্রো ফটোগ্রাফি হোয়াই এন্ড হাউ? হ্যাঁ, এসছে, এখন এসছে। হ্যাঁ, আচ্ছা। তো আজকের যে স্লাইড, এই স্লাইড বা এই সেশনটার নাম আমি রেখেছি ম্যাক্রো ফটোগ্রাফি হোয়াই এন্ড হাউ। আমার কাছে ম্যাক্রো ফটোগ্রাফি আমি কেন করি, অথবা নতুন যারা ফটোগ্রাফার, যারা হয়তো ম্যাক্রো ফটোগ্রাফি শিখতে চায় বা ম্যাক্রো ফটোগ্রাফি স্টার্ট করতে চায়, তারা ম্যাক্রো ফটোগ্রাফি কেন করবে, এই প্রশ্নটা আমার কাছে প্রথমে এসেছিল যখন আমি স্টার্ট করি, বা বরাবরই আসে, এখনো এই প্রশ্নটা আমার মনে আসে যে আমি কেন ম্যাক্রো ফটোগ্রাফি করি। ঠিক আছে, এটা প্রথম সেগমেন্টের নাম আমি রেখেছি। সেকেন্ড সেগমেন্ট, আমরা ম্যাক্রো ফটোগ্রাফি কি কি করতে পারি, কি কি গিয়ারস আমরা ইউজ করতে পারি ম্যাক্রো ফটোগ্রাফির জন্য, সেটা একটু টেকনিক্যাল সেগমেন্ট। কিন্তু প্রথম যে সেগমেন্টটা, আমরা ম্যাক্রো ফটোগ্রাফি কেন করি, স্পেশালি আমি কেন করি, তো এখানে আমি ইনসেক্ট লাইফের কিছু কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় এই গল্পগুলো ইন্টারেস্টিং, যার জন্য যেটা আমার ম্যাক্রো ফটোগ্রাফি করার সব থেকে বড় কারণ। তাহলে আমি শুরু করি। আচ্ছা রিপন, হ্যাঁ বলো।
বলছিলাম বলছিলাম তোমার এখানে লাইটটা একটু কম আসছে তোমার মুখে। আর আমরা বাকিরা একটু, তাহলে আমি বাকিদের একটু ইসে করে রাখছি, অফ করে রাখছি স্লাইডটার সময়। ঠিক ঠিক। আমরা থাকছি তোমার সাথে। হুম হুম হুম। এমনি স্লাইডটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এক এক করে স্লাইডটা শুরু করি এবং স্লাইডের সঙ্গে স্লাইডের স্টোরিগুলো আমি আস্তে আস্তে শেয়ার করি। ঠিক ঠিক। আচ্ছা, সবার প্রথমে আমাদের মনে যে প্রশ্নটা আসে বা যে টেকনিক্যাল ব্যাপারটা আমরা জানতে চাই, ম্যাক্রো ফটোগ্রাফি কাকে বলে। ঠিক আছে, তো ম্যাক্রো ফটোগ্রাফি কাকে বলে এর একটা টেকনিক্যাল অ্যান্সার হয়, একটা গ্রামাটিক্যাল অ্যান্সার হয়। সেখানে বলা হয় যখন তোমার সাবজেক্ট এবং যখন তোমার ইমেজ এর দুটোর সাইজ একদম একই রকমের হবে, একদম সমান হবে, তাকে বলা হয় 1:1 ম্যাগনিফিকেশন। যে ফটোগ্রাফিতে, যে ছবিতে এই 1:1 ম্যাগনিফিকেশন পাওয়া যায় সেই ছবিগুলোকে আমরা বলি ম্যাক্রো ছবি। ঠিক আছে, এটাকে লাইফ সাইজ ইমেজও বলা যায়, তাই তো? যাই হোক, কত কঠিন বিষয়ের মধ্যে আমি যাচ্ছি না, কত গ্রামাটিক্যাল ব্যাপারটা দেখেও আমাদের লাভ নেই। তো এমনি নর্মালি জেনারেল সেন্সে কোনো ছোট সাবজেক্ট, কোনো ছোট জীবজন্তু, সেটা হতে পারে একটা ফুল, বা এই যে ছবিতে দেখতে পাচ্ছি যে বাঁ দিকে দেখা যাচ্ছে একটা ব্যাঙ লুকিয়ে আছে পাতার নিচে, অথবা ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ওয়েভারেন্ট। এসব ছোট ছোট যেসব জিনিস, তাদের ছবিগুলো তোলাকে বলা হয় ম্যাক্রো ফটোগ্রাফি। এটা খুবই একটা জেনারেল সেন্স। তো ম্যাক্রো ফটোগ্রাফির সাবজেক্ট হতে পারে এই, যেমন এই ব্যাঙ বা এই পিঁপড়ে, অথবা ম্যাক্রো ফটোগ্রাফির সাবজেক্ট হতে পারে এই স্পাইডার। স্পাইডার ম্যাক্রো ফটোগ্রাফির ক্ষেত্রে একটা খুব মানে জনপ্রিয়, খুব ফেমাস একটা সাবজেক্ট হচ্ছে স্পাইডার। ঠিক আছে, আর ফেমাস হওয়ারই কথা। ভালোভাবে এই ছবিটা আমরা লক্ষ্য করি, দেখুন এই স্পাইডারকে, এটা একটা জাম্পিং স্পাইডার। ঠিক আছে, এর আয়তন 3 থেকে 4 মিলিমিটার, এতটাই ছোট হয়তো আমাদের আঙুলের উপরও উঠে গেলে অনেকখানি জায়গায় বেঁচে থাকবে। এত ছোট, তাই হয়তো আমাদের দৃষ্টি এর প্রতি ঠিক মতো যায় না। যদি যেত তাহলে দেখতে পেতাম এই ছোট্ট জিনিসেও জিনিসটা দেখতে কিন্তু খুবই সুন্দর, যেমন এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি গোল গোল চোখ এবং স্পাইডারের বডিতে সারা দেহ লোমে ঢাকা এবং লোমগুলো কালারফুল, এবং এর তাকে থাকাটাও একটা একটা অন্য ধরনের অনুভূতি আমাদের মধ্যে এনে দেয়। দেখলেই মনে হয় কি কিউট জিনিসটা। তো এরকম শুধু এই স্পাইডার না, এরকম স্পাইডার অনেকগুলোই আছে যে স্পাইডারদের দেখলে আমাদের মনে হয় খুবই কিউট। যেমন এটাও একটা জাম্পিং স্পাইডার। ঠিক আছে, এই জাম্পিং স্পাইডার এই জন্যই বলা হয় যে এরা কিন্তু অনেকটা দূর জাম্প করে যেতে পারে। বলা হয় এদের দেহের যা লেন্থ, সেই লেন্থের প্রায় 200 থেকে 250 গুণ দৈর্ঘ্য, 250 গুণ দূরত্ব এরা জাম্প করে যেতে পারে, তাই এদেরকে বলা হয় জাম্পিং স্পাইডার। আগের ছবিটা এবং এই ছবিটা দুটো আলাদা প্রজাতির, কিন্তু এই দুটোই জাম্পিং স্পাইডার। জাম্পিং স্পাইডারের আরো একটি বৈশিষ্ট্য, জাম্পিং স্পাইডারের চোখ খুব বড় বড় হয়। ঠিক আছে, এরা মেনলি দিনে শিকার করে এবং এরা কিন্তু এদের আইসাইট খুব ভালো হয়, চোখ দিয়ে দেখে এরা শিকার করে। তো আগের ছবি এবং এই ছবি, দুটো জাম্পিং স্পাইডারকে দেখেই মনে হচ্ছে ইস কি কিউট, একদম ছোট্ট একটা ওই সফট টয় গুলোর মতো, দেখলেই আদর করতে ইচ্ছা করে, তাই না? কিন্তু জাম্পিং স্পাইডার বা যে কোনো স্পাইডার সবসময় কি আপনার কিউট হয়? দেখুন তো এই স্পাইডারটাকে, এটাকেও কি কিউট লাগছে আরো দুটোর মতো? একটু ভালো করে যদি এই স্পাইডারটাকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই স্পাইডারটার চোখ দুটোর ঠিক নিচে, বড় চোখ দুটোর ঠিক নিচে দুটো কিন্তু বিষ দাঁত বেরিয়ে আছে, যেটাকে ইংরেজিতে বলে ফ্যাং। নর্মালি আমরা সাপের ক্ষেত্রে, বিষধর যে সাপ যেমন গোপ্র, চন্দ্রবোরা, তাদের ক্ষেত্রে কিন্তু এই এই ফ্যাঙের ধারণাটা আমাদের থাকে, যাদের বিষ দাঁত থাকে সেই বিষ দিয়ে কিন্তু ওরা বিষ ঢালে। একই রকমের বিষ দাঁত
কিন্তু মাকড়সাদের ক্ষেত্রেও থাকে। মাকড়সারাও কিন্তু ভয়ঙ্কর শিকারী, এবং এরাও কিন্তু শিকার করে এদের বিষের উপর নির্ভর করে। এরা কি করে, এদের যে শিকার তাদেরকে সেই বিষ দাঁত ফুটিয়ে এদের এদের যে বিষ সেই শিকারের দেহে প্রবেশ করায়। নিউরোটক্সিক এই বিষ মুহূর্তে তাদের শিকারকে অবশ করে দেয় অথবা মেরে দেয়। অবশ করা বা মারার সাথে সাথে এই বিষ আরো একটা কাজ যেটা করে, সেটা হলো এদের যে শিকার, সেই শিকারের বডির যে কি বলবো প্রোটিনের অংশ বা মাংস বা মেদ যেগুলোকে আমরা বলি, সেটা কিন্তু ভিতর ভিতর গলিয়ে দেয় বডির ভিতরে। মাকড়সার কিন্তু দাঁত বা মাউথ পার্ট নেই, মুখ নেই, কিন্তু এরা কিন্তু চিবিয়ে কোনো জিনিস খেতে পারে না, এরা চুষে খায়। তো এই বিষের সাহায্যে, এই বিষ দিয়ে যাদের যাদের দেহের এই বিষটা প্রবেশ করায়, সেই বিষের সাহায্যে কিন্তু সেই ইনসেক্টটা ও ভিতর ভিতর কিন্তু লিকুইড হয়ে যায়। ঠিক আছে, লিকুইড হওয়ার পর এই মাকড়সারা শুধু সেই লিকুইড ফর্মটাকে চুষে চুষে খায়, তাই না? তো এদের বীজদাঁত গুলো এমন হয় যে একটা বীজদাঁতের পিছনে আরেকটা বীজদাঁত রেডি হয়েই থাকে। কোনো কারণে একটা বীজদাঁত ভেঙে গেলে এর পরবর্তী যে বীজদাঁতটা আছে সেটা কিন্তু কয়েকদিনের মধ্যে সেই আগের বীজদাঁতটাকে রিপ্লেস করে দেয়। অনেকটা সাপের মতন, সাপের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হয়। তো এত কিছু জানার পর এবার একটু ভালো করে ভাবুন তো, যে সত্যি কি কিউট নাকি? আমাদের কাছে হয়তো কিউট মাকড়সা, কারণ আমরা জানি যে মাকড়সারা আমাদের খুব একটা ক্ষতি করতে পারবে না। ইন্ডিয়াতে এমন খুব কম মাকড়সাই আছে, দুই এক প্রজাতির ট্যারেন্টুলা ছাড়া, যাদের কামড়ে বা যাদের বিষে একটা মানুষ মারা যেতে পারে। ঠিক আছে, কিন্তু সারা বিশ্বে এমন প্রচুর মাকড়সা আছে যাদের কামড়ে কিন্তু একটা পূর্ণবয়স্ক মানুষ মারা যেতে পারে, যাদের বিষে কিন্তু আমরা পূর্ণবয়স্ক মানুষ মারা যেতে পারে। যেমন ট্যারেন্টুলা, যেমন আমরা জানি অস্ট্রেলিয়ায় ব্ল্যাক উইডো বলে এক ধরনের স্পাইডার হয়, এদের বিষ এতটাই মারাত্মক যে একজন পূর্ণবয়স্ক মানুষ কিন্তু এদের বিষে মারা যেতে পারে। তো মাকড়সাদের কিউট ভাবার আগে এই জিনিসগুলো কিন্তু একটু ভেবে নেবেন, ঠিক আছে? তো এই যে বিষ, এই যে নিউরোটক্সিক বিষ, এই বিষের সাহায্যে মাকড়সারা কিন্তু নানা ধরনের শিকার করে। ঠিক আছে, যেমন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই মাকড়সাটা একটা মাছি শিকার করেছে। এই ছবিতে দেখতে পাচ্ছি আরেকটি জাম্পিং স্পাইডার, যে জাম্পিং স্পাইডারটা কিন্তু একটা পিঁপড়েকে ধরেছে। সেই পিঁপড়ের সাইজ কিন্তু এর বডির থেকে বড়। ঠিক আছে, কিন্তু পিঁপড়ের কাছে এতটা শক্তিশালী ভেনম নেই যেটা মাকড়সার কাছে আছে, যার জন্য মাকড়সা কিন্তু এই পিঁপড়েটাকেও ধরে আরামে এর বডি ফ্লুইড চুষে একদম খেয়ে ফেলবে। তো এটাও মাত্র মাকড়সাদের শিকার। অথবা এই যে ড্যামসেল ফ্লাই, যে ড্যামসেল ফ্লাইটা আটকা পড়েছে একটি মাকড়সার জালে, মাকড়সার জালে আটকা পড়ে ওর হাত পা বাঁধা অবস্থার মতন চারিদিক একদম একদম আটকা পড়ে গেছে। এবার কিন্তু সুযোগ বুঝে মাকড়সাটা হয়তো দূরে কোথাও বসেছিল, সে সুযোগ বুঝে আসছে এই ড্যামসেল ফ্লাইটাকে খাবার জন্য। বা এই ড্যামসেল ফ্লাইটা তো এখনো জীবিত, ও শুধু ওই মাকড়সার জালে আটকা পড়েছে। তো এই মাকড়সাটা আসছে, এসে এর যে বিষ সেটা এটা দেহে প্রবেশ করাবে এবং এই ড্যামসেল ফ্লাইটা মারা যাবে। তারপর আনন্দে আরামে বসে বসে এই মাকড়সাটা এই ড্যামসেল ফ্লাইটাকে খাবে। এই দেখুন, এই মাকড়সাটা কিন্তু আমাদের ঘরেই পাওয়া যায়। ঠিক আছে, এটাকে বলে হান্টসম্যান স্পাইডার। এটা আমাদের ঘরে আনাচে কানাচে কিন্তু বসে থাকে। কেউ বলতে পারবে এই মাকড়সাটা কি খাচ্ছে? কার কোনো আইডিয়া আছে কি মাকড়সাটা কি খাচ্ছে? টিকটিকি সম্ভবত। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। আমাদের বাড়িতে যে হাউস গেকো থাকে টিকটিকি, সেই টিকটিকিকে কিন্তু ধরে খাচ্ছে। এই টিকটিকি কিন্তু মাকড়সার সাইজের থেকে অনেক বড়, কিন্তু মাকড়সার বিষ এত পাওয়ারফুল যে এর নিজের যে বডির ওয়েট আছে তার থেকে অনেক বেশি ওয়েটের কি বলে জীবজন্তুকে বা ইনসেক্টকে বা অন্যান্য ধরনের প্রাণীকে কিন্তু এ মারতে সক্ষম। এই ছবিটা ভালো করে দেখো, উপরে দেখা যাচ্ছে একটি
ক্র্যাব স্পাইডার, একটা মাকড়সা, এই মাকড়সাটাকে বলে ক্র্যাব স্পাইডার। সেই ক্র্যাব স্পাইডারটা কি শিকার করেছে ভাবতে পারেন? শিকার করেছে একটা ইয়েলো ওয়াস্প। মৌমাছি না, এটাকে বলতা বলে, এগুলোকে বলতা বলে। মৌমাছি অন্য অন্য টাইপের হয়, একই রকমের দেখতে হয়। তো দেখো, মৌমাছি এবং বলতার মধ্যে একটা বেসিক তফাৎ কি বলতো? মৌমাছিদের গায়ে থাকে, রোম থাকে, আর বলতাদের গায়ে রোম থাকে না। ঠিক আছে, এগুলোকে ওয়াস্প বলে। তো এই যে ইয়েলো ইয়েলো ওয়াস্প আছে, এটাও কিন্তু ভয়ানক শিকারী, এটাও ভয়ানক শিকারী। প্লাস এই ইয়েলো ওয়াস্পটা কিন্তু মাকড়সার থেকে বড়, বডি সাইজে অনেক বড় এবং ভারীও। এবং এই ওয়াস্পের আরেকটা প্লাস পয়েন্ট ছিল, আরেকটা অ্যাডভান্টেজ ছিল, এই ওয়াস্পটা কিন্তু উঠতে পারে, এর ডানা আছে। মাকড়সার কিন্তু এত কিছুই নেই, ডানা নেই, এর বডি ওয়েটও এত না, এর বডি স্ট্রেংথও অত হয়তো এর মতো নেই। তবুও কিন্তু মাকড়সাটা এটাকে শিকার করে খেতে পারছে। ঠিক আছে, এতটাই ইন্টারেস্টিং এদের লাইফস্টাইল। তার একটা বড় কারণ, মাকড়সাটা কিন্তু মানে কি বলবো, লুকিয়ে শিকার করে, মানে স্টেলথি হান্টার বলা যায়। এরা এমন ভাবে লুকিয়ে থাকে যে পরিবেশের সঙ্গে মানিয়ে থাকে, পরিবেশের আসে রং বলুন বা প্যাটার্ন বলুন, এসব মিলে এরা এমন ভাবে পরিবেশের মধ্যে লুকিয়ে থাকে বা ক্যামোফ্লেজ করে থাকে যে এর খুব কাছে না গেলে হয়তো একে চেনাই যায় না, একে দেখাই যায় না। হয়তো আমাদের এই 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 দুর্ভাগ্য বিশিষ্ট বলতাটা না বুঝতে পেরে খুব কাছে চলে গিয়েছিল, যার ফলে এর বেশি শক্তি, বেশি ক্ষমতা থাকা সত্ত্বেও মাকড়সার হাতে কিন্তু এ পর্যদস্ত হয়েছে। তো এই মাকড়সাটাও লুকিয়ে থেকে বলতাকে ধরেছে। ছবিতে দেখতে পাচ্ছেন মাকড়সাটা কিন্তু এখনো ঝুলে আছে। হয়তো কলকাতা সাথে সাথে তো বিষের কাজ হয় না, টাইম লাগে, তার মধ্যে হয়তো ওরা চেষ্টা করেছিল, মাকড়সাটা এসে ছাড়েনি, সঙ্গে সঙ্গে হয়তো সে পাতার থেকে বা পাতার থেকে পড়ে গেছে। কিন্তু মাকড়সারা যেখানেই যায়, যেদিকেই যায়, একটা ওই কি বলে, মাকড়সার জাল কিন্তু সবসময় ওর বডির সঙ্গে কোনো না কোনো অবলম্বনের সঙ্গে সেটা কিন্তু জড়িয়ে থাকে, এটা সেফটির জন্য। এটা যেখানেই যাক, যত উপর থেকে পড়ুক, এই থ্রেডটা কিন্তু এটার সঙ্গে সবসময়ই থাকে, যার জন্য শিকারটা হাতছাড়া হয়নি, মাকড়সাটা ঝুলে আছে। একটু পরে এই জাল গুটিয়ে গুটিয়ে আবার পাতার উপরে কিন্তু শিকারটাকে নিয়ে গিয়ে বসলো। তো এই ঘটনাটা আমি লক্ষ্য করেছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করেছি। মাকড়সাটা বলতে তাকে ধরে নিয়ে গিয়ে পাতায় বসলো, এবং বসার পর বেশ কিছুক্ষণ ধরে 10-15 মিনিট বা তারও বেশি সময় ধরে এ কিন্তু এই টোটাল তাকে আরাম করে খেলো। এর বডিটা আস্তে আস্তে ডিজলভ হয়ে যায় ভিতর থেকে, এবং মাকড়সাটা সেই বডি ফ্লুইডটা চুষে চুষে খায়। খাবার পরে মাকড়সা যেই এটার বডিটাকে ছেড়ে দিয়েছে, তারপরে কি আছে জানেন? আমাদের মধ্যে একটা কথা আছে যে দুপুরবেলা নাকি ভাত খেতে নেই, মানে ভরপেট ভাত খেলে গাটা কেমন ম্যাচ ম্যাচ করে, একটু ঘুম ঘুম পায়, তাই না? তাই অনেকে দেখবেন দুপুরের দিকে ভাত খায় না। তো হয়তো এই মাকড়সাটার ক্ষেত্রে এরকম হয়েছিল, খুব হেভি মিল পেয়েছিল, তো মানে ভারী খাবার, দেখতেই পাচ্ছেন কতটা বড় খাবার। এই খাবার খেয়ে হয়তো ওর কি বলে, সেরকম এনার্জি পাচ্ছিল না, গায়ে পায়ে হয়তো একটু ম্যাজম্যাজ করছিল, আমাদের যেমন খাবার খেলে করে, দুপুরবেলা ভরা পেট ভাত খেলে করে। তো আমরা কি করি, একটু ঘুমিয়ে নিই, প্রচুর ঘুম পায়। কিন্তু মাকড়সাদের জীবনে বা একটা ইনসেক্টের জীবনে এই যে একটু অসাবধানতা, এই যে একটু আরাম করার যে চাহিদা বা ইচ্ছা, এটা কিন্তু ভয়ানক হয়ে দেখা দিতে পারে। দেখুন তারপরের ছবিটা, ঠিক 10 মিনিট পরের ছবি এটা, 10 মিনিট না, এই 15-20 মিনিট পরের ছবি এটা। বোঝা যাচ্ছে কি ছবিটা কি হচ্ছে? বোঝা যাচ্ছে? এটা কি আরো একটা মাকড়সা শিকার করেছে? একদম। আগের ছবিতে যে মাকড়সাটা তার নিজের থেকে বেশি শক্তিশালী একটা ওয়াস্পকে ধরে খাচ্ছিল, খাবার শেষ করার কিছুক্ষণের মধ্যেই আরেকটা
আরেকটা মাকড়সা হয়তো আশেপাশে লুকিয়ে থেকে তার খাবার দেখছিল, যেই চান্স পেয়েছে সাথে সাথে কিন্তু আরেকটা মাকড়সা এই মাকড়সাটাকে ধরে ফেলেছে, এবং এরও নিউরোটক্সিক ভেনম, সেই ভেনম দিয়ে কিন্তু এই মাকড়সাটাকে মেরেও ফেলেছে, মেরে কিন্তু এ আবার খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, তার মানে একবার ভাবুন আমরা যদি মাকড়সাদের সমান হতাম বা মাকড়সাদের সাইজে হতাম, তাহলে আমাদের জীবন যাত্রাটা কিরকম হতো ভাবুন তো। পেট ভরে খেয়ে যে একটু বিশ্রাম করব তারও কিন্তু নিশ্চয়তা নেই। আমি পেট ভরে খেয়ে একটু বিশ্রাম করতে যাচ্ছি, পেছন থেকে আরেকটা মাকড়সা ধরে আমাকে খেয়ে নিল। ঠিক আছে, যাক এসব দেখে মনে হয় যে আমরা মানুষ হয়েছি, ভালোই আছি, আমাদের লাইফ থ্রেট অতটা নেই যতটা এদের আছে, তাই না? এই মাকড়সা আর এটা কিন্তু সেম মাকড়সা, একদম দাঁড়িয়ে থেকে তুলা আমার। ইন্টারেস্টিং না? আমরা চলে যাই পরের ছবিতে। এই যে মাকড়সা বললাম, মাকড়সার নিউরোটক্সিক ভেনম খুবই পোটেন্ট, খুবই পাওয়ারফুল, কিন্তু এই ভেনমের থেকে মাকড়সার আরো বড় একটা পাওয়ার আছে, আরো বড় একটা ক্ষমতা আছে। এই ছবিতে কিছু বোঝা যাচ্ছে কি? এটা কিসের ছবি? একটা মাকড়সা আছে। বোঝা যাচ্ছে কি মাকড়সাটাকে? হ্যাঁ বোঝা যাচ্ছে, ওই কালারের সাথে মোটামুটি সিমিলার বোঝা যাচ্ছে একটা কালার। একদম, মানে আমি যেটা বলছিলাম যে পরিবেশের সঙ্গে এদের নিজেদের মানিয়ে নেওয়ার ক্ষমতা, ক্যামোফ্লেজিং করার ক্ষমতা এতটাই বেশি। এটা একটা গাছের ছাল, একটা গাছের উপর, ঠিক আছে? আপনি এইখানে দেখুন মাকড়সাটা আছে, হালকা করে বোঝা যাচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে, ঠিক আছে, বুঝতে সমস্যা হচ্ছে, খুব অ্যাটেনটিভলি না দেখলে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? আর আপনার পাশে যদি থাকে আপনি দেখবেনই না। এই ছবিতেই খুব অ্যাটেনটিভলি না দেখলে বোঝা যাচ্ছে না। দেখুন এর বডির কালার, এই বডির প্যাটার্ন এমনটাই যেন এই গাছের মধ্যে একদম মিলে ঝুলে যেতে পারে, যাতে খুব সহজেই একে ডিটেক্ট করতে না পারা যায়। এই যে ক্যামোফ্লেজিং পাওয়ার, পরিবেশের সঙ্গে একদম মিলে যাওয়ার যে একটা পাওয়ার, পরিবেশের ভিতরে অদৃশ্য হয়ে যাওয়ার যে একটা পাওয়ার, এটা কিন্তু প্রত্যেকটা জীবনে কম বেশি থাকে। মাকড়সাদের তো প্রচন্ড থাকে। এদের বডির টেক্সচারটা এরকম যাতে এরা পরিবেশের সঙ্গে মিলে যায়। আমি দেখেছি যে মাকড়সার বডির কালার হলুদ, ক্র্যাপ স্পাইডার বলে এক ধরনের স্পাইডার হয় যারা মেইনলি ফুলে থাকে, যে স্পাইডারটা বডি কালার হলুদ সে সবসময় হলুদ ফুলে থাকে, অন্য রঙের ফুলে ওকে পাবেন না। যে স্পাইডারটার বডির কালার একটু গোলাপি বা লাল সে গোলাপি ফুলে থাকে, অন্য ফুলে ওকে দেখবে। মানে এই যে কালার টেক্সচার এদের সঙ্গে এরা এমন ভাবে ম্যাচ করে থাকে যে খুব কাছাকাছি না গেলে বা খুব অ্যাটেনটিভলি না দেখলে আপনার কিন্তু সেই টোটাল সিনারিও থেকে, পরিবেশের থেকে কিন্তু এদেরকে খুঁজে পাওয়া খুব কঠিন। এটা শুধু আমাদের ক্ষেত্রেই না, অন্যান্য স্পাইডারদের ক্ষেত্রে। তো স্পাইডার খুব ইন্টারেস্টিং সাবজেক্ট আমার কাছে। আমার স্পাইডারদের ছবি তুলতে আমার খুব ভালো লাগে। আমি কোনোদিনই হয়তো মানে কি বলবো স্পাইডারের ছবি তুলতে বোর হয়ে যাব না, এতটা ইন্টারেস্টিং সাবজেক্ট। পরের ছবি, এই যে স্পাইডারের জীবন, এমনিতে তো শত্রুর কি বলে, শত্রুর তো অভাব নেই এদের। যে কোনো মুহূর্তে যে কোনো কেউ, যে কোনো শত্রু এদের খেয়ে নিতে পারে। কিন্তু অনেক 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 সময় কি হয়, অনেক সময় না হলেও বেশিরভাগ সময় কি হয়, এদের জীবনে মানে ভালোবাসার লোকও কিন্তু অনেক সময় এদের কাছে ভয়ঙ্কর হয়ে ওঠে। যেমন আমরা তো অনেকেই জানি বা অনেকেই জানি না, মেল এবং যে স্পাইডার এদের কিন্তু বডি সাইজের ডিফারেন্সিয়েশন হয়। মানে দেখা যায় কি বেশিরভাগ স্পেসির ক্ষেত্রে স্পাইডারটা মেল স্পাইডার থেকে অনেক বড় হয়, অনেক বদমেজাজি হয় এবং অনেক পাওয়ারফুল হয় ফিমেল গুলো মেলদের থেকে। তো এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা জায়ান্ট উড স্পাইডার। আমরা যারা জঙ্গলে যাই, আমাদের বক্সার জঙ্গল বা চিতাপাতার জঙ্গল, সেখানে কিন্তু এটা একটা কমন সাবজেক্ট, একদম কমন জায়ান্ট উড স্পাইডার। খুব বড় হয় এই স্পাইডার গুলো, ঠিক আছে?
তো যে বড় বড় স্পাইডার গুলোকে আমরা দেখি তারা কিন্তু অধিকাংশই মেল বা সম্পূর্ণটাই মেল। তারা সরি সরি একদম ভুল করলাম, তারা তারা কিন্তু সবাই ফিমেল। যে বড় বড় স্পাইডার গুলোকে আমরা স্পাইডার ওয়েবে দেখি তারা কিন্তু সবাই ফিমেল। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে দেখবো যে এই স্পাইডার ওয়েবেরই কোনো একটা কোনায় খুব ছোট ছোট কিছু স্পাইডার ঘুরে বেড়াচ্ছে। সংখ্যায় 1 হতে পারে বা একাধিক হতে পারে। এই ছোট স্পাইডার গুলো দেখলে মনেই হয় না যে এই দুটো একই প্রজাতির স্পাইডার। ঠিক আছে, একটা মানে ছোট স্পাইডার গুলোর আমি দেখেছি সাইজ এমনও হয় যে অন্তত 50 ভাগের 1 ভাগ। ফিমেলের যে বডির সাইজ তার অন্তত 50 ভাগের 1 ভাগ বডি সাইজ মিলে, এতটা ছোট হয়। তো এই ছোট স্পাইডার গুলোর লাইফ, বিশেষ করে আমরা যদি সেটাকে কি বলবো নুপচিয়াল লাইফ বা সেক্সুয়াল লাইফ যদি বলি, সেগুলো কিন্তু খুব ইনসিকিউর এমনি কেন না, কারণ ফিমেল গুলা এদের থেকে বড়, পাওয়ারফুল এবং বদমেজাজি। তাই এদের কাছে মানে প্রেমের খেলাটা, আমরা যদি মানুষের ভাষায় বলি তাহলে প্রেমের খেলাটা অনেক সময় বা বেশিরভাগ সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আমরা জানি ফিমেল স্পাইডার মেল স্পাইডারকে মিটিং এর পর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খেয়ে ফেলে, এক অদ্ভুত নিয়ম। ঠিক আছে, ফিমেল স্পাইডাররা মিটিং যদি করতে যায়, মেল স্পাইডাররা ফিমেলের সঙ্গে যখন মিটিং করতে যায় একদম জীবন হাতে নিয়ে যায় তারা। এই ভয়টা অন্য কারণ না, মেয়ের বাবার বা মেয়ের কাকার কাছ থেকে এই ভয়টা নেই যে হয়তো গুন্ডা লাগিয়ে আমাকে মেরে দিল। তো ভয়টা স্বয়ং প্রেমিকার কাছ থেকে বা মেয়ের কাছ থেকে। ঠিক আছে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে মিটিং এর ঠিক পরে ফিমেল স্পাইডার কি বলে, ফিমেল স্পাইডার কিন্তু মেলটাকে মেরে খেয়ে নেয়। ঠিক আছে, যেমন এই ছবিটা দুটো জাম্পিং স্পাইডারকে দেখা যাচ্ছে। সামনের জাম্পিং স্পাইডার যেটা একটু কালো রঙের সেটা মেল, আর পেছনের যেটা সেটা একটা ফিমেল। এটা জাস্ট মিটিং এর পর মেলটাকে ধরে ফিমেলটা আরামে খেয়ে নিচ্ছে। মানে যেভাবে বলে না মুন্ডু চিবিয়ে খাওয়া, অনেকটা সেই ধরনের মুন্ডু চিবিয়ে খেয়ে নিচ্ছে। তো স্পাইডারের জীবনে মিটিংটা কিন্তু খুব ডেঞ্জারাস গেম বলা যায়। যাই হোক, এতক্ষণ ফিমেল স্পাইডার সম্পর্কে খুব মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বললাম। তাতে হয়তো যারা নারীবাদী আছেন তারা হয়তো আমার উপর খেপে যাবেন যে ফিমেলকে এইভাবে ভিলেন দেখানো হচ্ছে, কিন্তু ব্যাপারটা আসলে তা না। এরা মেলের প্রতি যেমন ফিয়ার্স, মেলের প্রতি যেমন ভয়ঙ্কর একটা ফিমেল স্পাইডার, কিন্তু এদের যে বাচ্চা বা এদের যে টিম, এদের যে অফস্প্রিং, নেক্সট জেনারেশন, তাদের প্রতি কিন্তু ততটাই মায়াশীল বা মমতাশীল একটা ফিমেল স্পাইডার। যেমন এই ছবিটা, এটা একটা উল স্পাইডারের ছবি। তো বেশিরভাগ স্পাইডার নর্মালি কি করে, এরা একটা বাসা বানায়, সেই বাসার ভিতরে ডিমটা পারে, এবং ডিমটা যতদিন না ফুটে বাচ্চা বেরোয় ততদিন কিন্তু এরা বাসাটাকে গার্ড করে, বাসাটাকে রক্ষা করে। ঠিক আছে, হয়তো ততদিন না খেয়ে এরা কিন্তু বাসাটাকে পাহারা দেয়, ডিমগুলোকে পাহারা দেয় যতক্ষণ না ডিমটা পরে বাচ্চা হচ্ছে। আবার কিছু কিছু স্পাইডার কি করে, এরা বাসা বানায় না, এরা ডিম পারে। ডিম পাড়ার সময় এরা একটা কি বলে, একটা 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 ইংলিশে বলে এগ স্যাক। ঠিক আছে, একটা আলাদা বস্তার মতন তৈরি করে, একটা আলাদা ব্যাগের মতন তৈরি করে, যে ব্যাগের ভিতর এরা ডিম গুলোকে পারে, এবং পারার পর এই ব্যাগটাকে এরা কিন্তু নিজের বডির সঙ্গে লাগিয়ে নেয়। মানে এরা যেখানে যায় এই ব্যাগটাকে ক্যারি করতে করতেই যায়, এটাকে বলে এগ স্যাক। ঠিক আছে, ওই মাকড়সার জাল, সেই জাল দিয়েই কিন্তু এগ স্যাকটা তৈরি হয়। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা ফিমেল উল স্পাইডার, যার অ্যাবডোমেনের পেছন জায়গাটায় সেরকম কিন্তু একটা এগ স্যাক লাগানো আছে। এবার সেই এগ স্যাকের ভেতর কি আছে, এগ স্যাকের ভেতর আছে মাকড়সার ডিম। এই ডিমগুলো আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে বাচ্চা হবে।
এবার বাচ্চা হওয়ার পর কি মায়ের দায়িত্ব শেষ? মাকে তখন বাচ্চাগুলোকে ছেড়ে দিবে, বাচ্চারা বাচ্চাদের মতন মায়ের মতন থাকবে? একদমই না। বাচ্চা হওয়ার পর কিন্তু মায়েদের দায়িত্ব আরো বাড়ে। দায়িত্ব বাড়ে মানে আমাদের মায়েরা, মানুষের মায়েরা যেমন যেখানেই যায় বাচ্চাটাকে কোলে করে নিয়ে যায়, কোলে করে ঘুরে, মাকড়সারাও কিন্তু বাচ্চাদেরকে কোলে করে, ঠিক কোলে না হলেও বাচ্চাদেরকে পিঠে করে ঘোরে। ঠিক আছে? তো আমাদের মায়েদের ক্ষেত্রে নর্মালি বাচ্চা হয় একটা, বড় জোর দুটো বা তিনটা, কিন্তু মাকড়সা মায়েদের ক্ষেত্রে বাচ্চারা কিন্তু আরেকটু বেশি হয়। এই ধরুন 300, 400, 450 এতগুলো বাচ্চাকেই কিন্তু মা পিঠে করে ঘোরে। দেখতে পাচ্ছেন তো এই ছবিটা? জাস্ট এক্স থেকে বাচ্চাগুলো বেরিয়েছে, এক্স এখনো মায়ের বডিতে লেগে আছে, বাচ্চাগুলো বেরিয়ে কিন্তু মায়ের পিঠে অবস্থান করছে, মায়ের পিঠে কিন্তু দারুণ এখনো আছে। কয়েকদিন পরে কি হবে, এই এক্স বডির সঙ্গে লেগে থাকবে না, এক্স খুলে যাবে, তখন মাকড়সার বাচ্চারা মায়ের পিঠে পিঠেই চলবে। মা যেখানে যাবে বাচ্চারাও সেখানে যাবে, মায়ের পিঠে পিঠেই চলবে। কতদিন এই বাচ্চাদের বহন করবে মা? যতদিন না পর্যন্ত এই বাচ্চারা নিজে শিকার করে খাবার মতন অবস্থায় যায়। এই যে নিজে শিকার করে খাওয়া বা নিজে শিকার করা, এটাও কিন্তু মায়ের কাছ থেকেই শেখে। এই যে দেখুন পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা উল স্পাইডার আরেকটা উল স্পাইডারকে ধরে খাচ্ছে বা শিকার করেছে। এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখব, যে উল স্পাইডারটা শিকার করছে তার পিঠে কিন্তু কিছু বাচ্চা এখনো আছে। এবং ভালো করে আমি যখন এই সিকোয়েন্সটা দেখেছিলাম, মাটা যেই খাচ্ছে না, বাচ্চাগুলো কিন্তু মায়ের পিঠ থেকে গিয়ে সেই শিকারের গায়ে বসে শিকারের গা থেকে রস চুষে খাচ্ছে। অর্থাৎ মা তার বাচ্চাদের শিকার করা কিন্তু শেখাচ্ছে, শিকার করে শিকার খাওয়া কিন্তু শেখাচ্ছে। অর্থাৎ বাচ্চারা স্বাবলম্বী না হওয়া পর্যন্ত মায়ের ছুটি নেই, পিঠে করে বয়ে বেড়াতে হবে, শত্রুর হাত থেকে বাঁচাতে হবে, এবং তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য কিন্তু তাদেরকে শিক্ষা শেখাতে হবে। অধিকাংশ বাচ্চাদের ক্ষেত্রে এই দায়িত্ব কিন্তু পালন করে মায়েরা, বাবাদের কিন্তু কোনো কাজ নেই এখানে। পরের ছবি। আচ্ছা ভালো করে বলুন তো এটা কিসের ছবি? পিঁপড়ে? মশা? কি মশা তো নাই, দেখে মনে হচ্ছে একটা পিঁপড়ে, তাই না? দেখে পিঁপড়ে মনে হলেও এটা কিন্তু আসলে পিঁপড়ে না, এটাকে বলে পিঁপড়ে মাকড়সা। ইংলিশে বলে অ্যান্ট মিমিকিং স্পাইডার। ঠিক আছে? এগুলোকে পিঁপড়ে মনে হলেও আসলে কিন্তু এটা পিঁপড়ে না, এটাকে বলে পিঁপড়ে মাকড়সা, ইংলিশে বলে অ্যান্ট মিমিকিং স্পাইডার। অ্যান্ট মিমিকিং স্পাইডার। এরা কি করে? এরা পিঁপড়েদের নকল করে, এদের দেখতে পিঁপড়েদের মতন, এমনকি এদের হাঁটা চলাও পিঁপড়েদের মতন। এরা ঘোরে পিঁপড়েদের আশেপাশে এবং সুযোগ পেলেই সে পিঁপড়েদের দল থেকে একটা একাকী পিঁপড়ে, যেটা হয়তো দলের থেকে কোনো কারণে একটু দূরে আছে, তাকে গপ করে ধরে খেয়ে ফেলে। ঠিক আছে? যে পিঁপড়ে, এই পিঁপড়ে মাকড়সাটা যে পিঁপড়েদেরকে খায়, তাদের দেহের যে গঠন এবং তাদের দেহের যে রং, সেই একই রকমের গঠন বা রং কিন্তু এদেরও হয়। ঠিক আছে? যেমন এই যে অ্যান্ট মিমিকিং স্পাইডারটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা আপনারা দেখবেন যে কালো পিঁপড়ে থাকে না, সেই কালো পিঁপড়েদের দলের কাছাকাছি থাকে এবং কালো পিঁপড়েদের খায়। তার জন্য এই অ্যান্ট মিমিকিং স্পাইডারের রং কিন্তু কালো এবং দেখলেও কালো পিঁপড়েদের মতোই লাগে, এদের হাঁটা চলা পিঁপড়েদের মতো। এমনকি এরা আরো একটা জিনিস করে, যে পিঁপড়েদের জগতে কিন্তু কমিউনিকেশনের প্রধান মাধ্যম কিন্তু ফেরোমেন।
ঠিক আছে, অর্থাৎ এক ধরনের হরমোন, যে হরমোনটা এদের বডিতে থাকে, হরমোন ফেরোমেন মানে হরমোন জাতীয় এক ধরনের, আমরা বলতে পারি এটাকে কেমিক্যাল মেসেঞ্জার বা সেন্ট এক ধরনের। তো এরা কি করে, যে পিঁপড়াকে খায় এরা, সেই পিঁপড়ার গায়ে থেকে ফেরোমেন গুলো এরা নিজেদের বডিতে মেখে নেয়। তাতে কি হয় যে অন্যান্য পিঁপড়ারাও একে মাকড়সা বলে আলাদাভাবে চিনতে পারে না, একে পিঁপড়েই মনে করে, কারণ যেহেতু তাদের মধ্যে যোগাযোগের মূল মাধ্যম ফেরোমেন। এই যে আরেক ধরনের অ্যান্ট মিমিকিং স্পাইডার আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমি পেয়েছিলাম বক্সাতে। আপনারা জঙ্গলে যারা যান দেখবেন লাল এক ধরনের নালসে পিঁপড়ে বলে, থ্যাংক ইউ দাদা, দেখবেন লাল এক ধরনের পিঁপড়ে হয়, নালসে পিঁপড়ে বলে, ঠিক আছে। তো এই অ্যান্ট মিমিকিং স্পাইডারটা কিন্তু পিঁপড়েদের দলে, ওই লাল পিঁপড়েদের দলে। আগের অ্যান্ট মিমিকিং স্পাইডারটা কালো পিঁপড়েদের দলে থাকে, এই অ্যান্ট মিমিকিং স্পাইডারটা লাল পিঁপড়েদের দলে থাকে, তাই এদের বডি কিন্তু লাল। আরেকটা দেখবেন পিঁপড়েদের কটা পা হয়, পিঁপড়েদের 6টা পা হয়, মাকড়সার 8টা পা, পিঁপড়েদের 6টা পা এবং 2টি অ্যান্টেনা, তাই না? পিঁপড়েদের সামনে দেখবেন 2টো অ্যান্টেনা থাকে ওদের, মাকড়সাদের তো অ্যান্টেনা নেই। তো অ্যান্ট মিমিকিং স্পাইডাররা কি করে, এদের যে 8টা পা তার মধ্যে 6টা পা এরা পায়ের মতন ব্যবহার করে, এবং সামনের যে একজোড়া পা, সেই একজোড়া পা কিন্তু এরা অ্যান্টেনার মতন ব্যবহার করে। পিঁপড়েরা যেরকম অ্যান্টেনা না দেয়, এরাও কিন্তু সামনের পাটাকে অ্যান্টেনার মতন ব্যবহার করে, ঠিক আছে। সেটা এই অ্যান্ট মিমিকিং স্পাইডারের ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও দেখবেন, দেখুন সামনের পাটা এটা ঠিক পায়ের মতন রাখে না, মাটিতে রাখে না। পিঁপড়েরা যেরকম অ্যান্টেনা থাকে না মাটির উপরে, ঠিক অ্যান্টেনার মতন এরা সামনের পা দুটোকে ব্যবহার করে। মানে আমরা যদি খুব কাছে থেকে না দেখি তফাৎ তো ধরতে পারবোই না, এমনকি পিঁপড়েরাও কিন্তু তফাৎ করতে পারে না। ফল হয় এই দারুণ ইন্টারেস্টিং পার্ট। আচ্ছা এই যে দেখুন রিপন, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। বলো বলো বলো। হ্যাঁ, বললাম যে আগের স্লাইডটা যেটা, পারহ্যাপস এই স্লাইডটাই আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর দেখেছি। এই ছবিটা, ফটোগ্রাফটার সাথেই বোধহয় তোমার একটা বিশাল কিছু অ্যাচিভমেন্ট জড়িয়ে আছে, একটু যদি শেয়ার করো মাঝখানে, মানে জাস্ট একটু উল্লেখ করে দাও। ঠিক 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 ঠিক। তো এই ছবিটা আমার লাস্ট বছরে, গত বছরেই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি জগতের সব থেকে বড় যে কম্পিটিশন হয়, সেটা একসময় বিবিসি করতো, সেই বিবিসি যে একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার, সরি, যে কম্পিটিশনটা হয়, সেই কম্পিটিশনে এই ছবিটা আমি পাঠিয়েছিলাম। এই ছবিটা ক্যাটাগরি উইনার হয়েছিল। তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জগতের এটা সব থেকে বড় অ্যাওয়ার্ড, এবং খুব কম সংখ্যক ভারতীয়ই, এই 6 থেকে 7 জন ভারতীয় হয়তো এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, যার মধ্যে থেকে আমি একজন হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। তো এই ছবিটা এই আমাদের সেই বক্সার বিখ্যাত সেই স্পাইডার, যেটা রিপনকে ইন্টারন্যাশনাল ফেম দিয়েছে। ঠিক আছে ঠিক আছে। এবং লন্ডনে ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে এক বড় একটা গালা নাইট হয়, গালা প্রোগ্রাম হয়। তো সেখানে আমাকে ইনভাইট করেছিল, গিয়েছিলাম। অ্যাওয়ার্ড সেরিমনি যেটা হয়, সেটাও জীবনের একটা মানে উল্লেখযোগ্য দিন, অবিস্মরণীয় দিন। তো এইগুলো একটা জীবনের অ্যাচিভমেন্ট। তো এই প্রসঙ্গে আরো একটা কথা বলতে চাই, যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে বা যারা ফটোগ্রাফি করে, তাদের মধ্যে একটা জেনারেল ধারণা এরকম থাকে, কিন্তু আমাদের এখানে কি আছে, আমাদের এখানে ভালো কিছু নেই। ভালো যদি ছবি তুলতে হয় তো যেতে হবে আফ্রিকা, যেতে হবে উত্তর আমেরিকা, যেতে হবে আলাস্কা। এইরকম কিন্তু একটা ধারণা আছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের মধ্যে। তো আমি বলবো যে ধারণাটা কিন্তু একদমই ভুল। আমাদের আশেপাশে, আমাদের চারপাশে প্রচুর জিনিস আছে, যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, এবং ইন্টারন্যাশনাল একটা জায়গায় সেই জিনিসগুলোকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমাদের ইন্ডিয়াতে
বা ইন্ডিয়াতে তো অবশ্যই আছে, আমাদের যে কোচবিহারে আমাদের যে ডুয়ার্সের বনাঞ্চল আছে, এখানেও কিন্তু প্রচুর জিনিস আছে যেগুলো নিয়ে সিরিয়াস কাজ করা যায়, এবং যেগুলোর অনেক স্টোরি হয়তো সারা পৃথিবীর লোকেরা জানে না। তো আমরা যদি একটু সচেষ্ট হই, আমরা কিন্তু এই স্টোরিগুলো নিয়ে কাজ করতে পারি এবং এগুলো কিন্তু বিশ্বের দরবারে আমরা তুলে ধরতে পারি। ঠিক আছে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গেলে সবসময় যে বাইরে বাইরে দৌড়াবে একদমই না, আমাদের বাড়ির কাছে সম্পদ আছে। ঠিক আছে, আমাদের শুধু সেই সম্পদের ডালাটা খুলে দেখতে হবে এবং তাকে সারা পৃথিবীর সামনে তুলে ধরতে হবে। ঠিক আছে, আমি পরের স্লাইডটাতে চলে যাচ্ছি। এই হলো ফল। আমরা দেখতে পাচ্ছি ডান দিকে অ্যান্ট মিমিকিং স্পাইডার, আর বাদিকে কিন্তু অ্যান্ট। দেখুন এদের বডি সাইজ এবং বডি দেখতে কিন্তু প্রায় একই রকম। এই অ্যান্টটা হয়তো একটু অসাবধানী হয়েছিল, নিজের দলের থেকে হয়তো একটু দূরে সরে গিয়েছিল, যার ফলস্বরূপ কিন্তু তার জীবন কিন্তু তাকে দিতে হয়েছে এই অ্যান্ট মিমিকিং স্পাইডারটির মতো। তো এই অ্যান্ট মিমিকিং স্পাইডার গুলোর এদের মানে এতটাই কি বলবো, রিপন একটু আটকাই, একটা প্রশ্ন আমাদের ফেসবুক লাইভে একজন করেছে, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে, একটু সেই ভিউয়ার্সকে যদি উত্তরটা দাও। What is the difference between camouflage and mimicry? camouflage and mimicry, দেখো camouflage আর মিমিক্রির মধ্যে কিছু তফাৎ আছে। তফাৎটা এরকম, camouflage মানে হচ্ছে পরিবেশের সঙ্গে মিলে যাওয়া। আমাদের আশেপাশে সেটা গাছ থাকতে পারে বা শ্যাওলা থাকতে পারে বা যে কোনো জিনিস থাকতে পারে, সেই পরিবেশের সঙ্গে আমি যদি নিজেকে, আমার বডি স্ট্রাকচার বা বডি কালার এমন হতে হবে যাতে কিন্তু পরিবেশের সঙ্গে যেন আমি মিলে যাই, সেটাকে আমরা বলবো ক্যামোফ্লেজ। আর মিমিক্রি হচ্ছে অনুকরণ করা, যেমন এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এই অ্যান্ট মিমিকিং স্পাইডার, এরা কিন্তু একটা স্পিসিস এর অনুকরণ করছে, একটা স্পিসিসের সাথে কিন্তু মিলে যাচ্ছে, পরিবেশের সঙ্গে কিন্তু মিলছে না, একটা স্পিসিসের সঙ্গে মিলছে। মানে আমি যদি পরিবেশের সঙ্গে মিলে যাই তাহলে সেটাকে আমরা বলতে পারি ক্যামোফ্লেজ, আর আমি যদি কোনো একটা স্পেসিফিক স্পিসিসের সঙ্গে মিলে যাই তাকে কিন্তু আমরা বলতে পারি মিমিক্রি। আচ্ছা রিপন, তাহলে কি বলতে চাইছো? এই জায়গাটায় আমি একটু কমেন্ট করি এই জায়গাটায়। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ আসলে আসলে ক্যামোফ্লেজ আর মিমিক্রিতে আমি যিনি প্রশ্ন করেছেন এবং রিপন বাবু উত্তর দিয়েছেন, আমি আরেকটু সহযোগিতা করি। আসলে মিমিক্রি করার জন্য আমরা পতঙ্গের ক্ষেত্রে এটা খুব দেখতে পাই। আমরা যেগুলো প্রিডেটরি, যারা একে অপরের উপরে, যারা যেমন মাকড়সা নিজে অন্যকে খায়, এই যখন করে তখন তারা তাদের শরীরের যে রং, সেই রংটা বদলানোর মতো তাদের একটা ব্যবস্থা থাকে। তো এটার জন্য তাদের কিছু সেল থাকে, সেই সেলগুলোর মাধ্যমে কিন্তু তারা কিছু তাদের দেহের পরিবর্তন আনে, যাতে করে অন্যেরা তাকে একটু ভুল করে, যেমন উনি একটা দেখাচ্ছিলেন অ্যান্ট মিমিক্রি, একদম অ্যান্টের মতনই দেখতে, কিন্তু অ্যান্ট নয় ওটা। ক্যামোফ্লেজটা হচ্ছে একটা কৌশল। মানে যেমন ধরুন আমরা ইদানিংকালে দেখছি যে কিছু কিছু দেশে তারা রাস্তার ধারে ভিক্ষুক সেজে বসে আছে বা খোড়া মানুষ সেজে বসে আছে। আপনি যখন গাড়ি থামানোর জন্য বলছেন, তারা গাড়ি থামাচ্ছে, কাছে আসছে, আপনাকে টাকা দিচ্ছে, আপনি তখন কি করছেন, আপনার গায়ে একটা চাদর আছে, সরিয়ে দিয়ে আপনি রিভলভার বার করলেন, বার করে আপনি মোটর বাইকটা বা গাড়িটাকে আপনি রবারি করে নিয়ে চলে গেল। এখানে হচ্ছে ক্যামোফ্লেজ আর মিমিক্রির মধ্যে এই পার্থক্যটুকু আছে। দুটোর মধ্যে একটা পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে তার শারীরিক ভাবে পরিবর্তন করার ক্ষমতা, আর একটা হচ্ছে সে কৌশল করে এমন ভাবে আছে, ধরুন কেউ একটা ফেনিং হ্যাবিট, অনেক সময় আমরা বলি না ফেনিং হ্যাবিট, অর্থাৎ আপনি যদি কাউকে একটা টোকা দেন সে কিন্তু মরার মতো পড়ে থাকবে, এটাকে আমরা বলবো ক্যামোফ্লেজ।
আর যখন হচ্ছে আপনি শরীরের রং বদলাবেন বা অন্যান্য কিছু পরিবর্তনও করা যায়, এটা অবশ্যই কোনো কীট পতঙ্গ বা অন্যান্য প্রাণীর একদম নিজস্ব বৈশিষ্ট্য, এবং এটা কিন্তু বেঁচে থাকার জন্য আপনার শিকার ধরার জন্য এই ব্যবস্থাগুলো তাদের শরীরে তারা ডেভেলপ করতে পারে। একদমই 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 ঠিক বলেছেন। একদমই ঠিক বলেছেন। যেমন এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি, একদমই একদমই দাদা, একদম ঠিক ঠিক। যেমন এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি এই স্পাইডারটা কিন্তু নিজের মানে নিজেকে অপ্রকাশিত রাখার জন্য, নিজেকে গোপন রাখার জন্য কিন্তু পরিবেশের সঙ্গে একদম নিজের বডি কালার বা স্ট্রাকচারটাকে মিশে ফেলেছে। ঠিক আছে, এটা যেমন একটা ক্যামোফ্লেজ বলা যায়। ঠিক আছে, আর এক্ষেত্রে আমরা দেখছি যে এটা কিন্তু মানে দেখুন পরিবেশের সঙ্গে হয়তো বডি কালার বা বডি রঙের একটা টেক্সচারগত ডিফারেন্স থাকছে বা কালারগত ডিফারেন্স থাকছে, এ কিন্তু মানে নিজেকে অ্যাজ এন অ্যান্ট রিপ্রেজেন্ট করছে যে আমি একটা অ্যান্ট। ঠিক আছে, যেটা ওই স্যার বললো যে আমরা চাদর দিয়ে একটা ভিক্ষুকের মতো, মানে নিজেকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা, যে সে হয়তো আসলে চোর, আসলে ডাকাত, কিন্তু রিপ্রেজেন্ট করছে আমি একজন ভিক্ষুক, মানে অন্যকে ধোকা দেওয়ার জন্য। এখানেও কিন্তু তাই, ও একটা স্পাইডার, ও নিজেকে রিপ্রেজেন্ট করছে যে আমি একটা অ্যান্ট, এইটাই অ্যান্টকে ধোকা দেওয়ার জন্যই। একদমই স্যার, একদমই ঠিক বলেছেন। এই হচ্ছে ফল। তো আমি কি নেক্সট স্লাইডে যাব? হ্যাঁ হ্যাঁ চলুন। ঠিক আছে, যেমন স্যারের কথাতেই আমি আসছি, এদের মিমিক্রি এমন পর্যায়ে যায়, ভালোভাবে লক্ষ্য করুন এই ছবিটা, অ্যান্ট মিমিকিং স্পাইডার যখন অ্যান্টটাকে ধরে আছে, দেখুন অ্যান্ট মিমিকিং স্পাইডারের পেছন দিকটা, অ্যাবডোমেনের দিকটা, এই জায়গাটা ভালো করে দেখুন, দুটো স্পট। ঠিক আছে, এবং এইখানে কিন্তু একটু ব্ল্যাক ব্ল্যাক প্যাচ, মানে এদের মিমিক্রিতে এত এত রকম যে কোনো অ্যান্ট যদি একে পেছন দিক থেকে দেখে তাহলে মনে হবে আমার দিকে তাকিয়ে আছে। একদম ঠিক আছে, আমরা সুন্দরবনে যারা মৌলে আছে, যারা জেলে আছে, তারা কিন্তু এই টাইপের একটা স্ট্র্যাটেজি গ্রহণ করে বাঘের হাত থেকে বাঁচার জন্য। তারা একটা মানুষের মুখোশ মাথার পেছনে লাগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, তো এই যে মাথার মানুষের মুখোশ মাথার পেছনে লাগিয়ে হয়তো বাঘকে বোকা বানানোর যে প্রসেস, সেটা যে শুধু মানুষের মতন বুদ্ধিমান জীবেরা করে এমন না, একটা সাধারণ মাকড়সার মতো যাদের বুদ্ধিমত্তাকে মানে অনেকেই হয়তো খুব মানে বেসিক স্তরের ভাববো, তাদের মধ্যেও কিন্তু একটা কি বলবো পরিবেশের সঙ্গে মানানোর জন্য একটা কিন্তু চেঞ্জ অলরেডি তৈরি হয়ে গেছে। এটা প্রকৃতি মাতার আশীর্বাদ স্বরূপ ধরা যেতে পারে। নেক্সট, তো আমরা দেখলাম স্পাইডারের শিকার, আমরা দেখলাম মাটির শিকার, আমরা দেখলাম অ্যান্ট শিকার, আমরা দেখলাম মাছ শিকার, কিন্তু এই স্পাইডারটা যে শিকার এটা করে সেটা কিন্তু এক্সেপশনাল, একটু অন্য ধরনের। এই স্পাইডারটাকে বলা হয় ফিশ ইটিং স্পাইডার বা মেছো মাকড়সা। আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখবো এই স্পাইডারটা কি ধরে বসে আছে, একটা মাছ ধরে বসে আছে। আচ্ছা, আমার কথাটা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? একটু ইকো হচ্ছে। ইকো হচ্ছে, হ্যাঁ আমি বুঝতে পারছি, আমার তো ইকো হচ্ছে। যাই হোক, এই স্টোরিতে ফিরে আসি। এটাকে বলে রিপন, বলছি তোমার ল্যাপটপের স্পিকারটাকে অফ করে দাও। আমার ল্যাপটপে অডিওটা, আমার হেডফোন। আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে মানে দুটা ডিভাইস ইউজ করছো তো, কোনো একটার অডিও অফ করতে হবে। কোনটা দুটো ডিভাইস? এতক্ষণ কিন্তু ছিল না। আচ্ছা আচ্ছা, তাহলে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, কন্টিনিউ করো। নেটওয়ার্ক প্রবলেমও হতে পারে। আমার মনে হচ্ছে ঠিক আছে, আমার মোবাইলে কিন্তু চলছে না, আমার ডেস্কটপে চলছে। যাই হোক,
স্লাইডে ফিরে আসি। তো এটা ফিশ ইটিং স্পাইডার। এটা কি করে, রাতের দিকে দেখবেন হয়তো জলের ভিতর অক্সিজেন লেভেল কমে আসে, যার কারণে মাছেরা কিন্তু একটু ওপর দিকে চলে আসে, জলের ওপর লেভেলে চলে আসে অক্সিজেনের জন্য। তাছাড়া রাতের দিকে মাছেরা একটু অসাবধানেও থাকে, একটু ঘুমন্ত অবস্থায় হয়তো থাকে, যার জন্য কি হয়, এই ফিশ ইটিং স্পাইডার গুলো কোন একটা আগাছা বা পরগাছার উপর এটা কিন্তু নিজের, দেখুন পিছনের পা গুলোকে একটা অ্যাঙ্কারের মতন আটকে রেখে এটা জলের উপরে কিন্তু ওয়েট করে। যেই কোনো মাছ ভুলবশত এর স্ট্রাইকিং রেঞ্জে চলে আসে, এই কিন্তু খপ করে কামড়ে ধরে। এবং আগেই বলেছিলাম নিউরোটক্সিক ভেনম, মাছটা বেশিক্ষণ বাঁচে না। মাছটা মারা যাওয়ার পর এরা সেই মাছটাকে টেনে তুলে কোথাও কোনো পাতার উপরে অথবা ডাঙায় টেনে তুলে কিন্তু সেই মাছটাকে এরা খায়। তো খাওয়ার প্রসেস আগেও যেমন বলেছিলাম, এদের যেহেতু মাউথ পার্ট নেই, এরা তো ছেড়ে খেতে পারে না, এরা ওদের ভেনমের সাহায্যে এই মাছের যে ফ্লেশ, সেই ফ্লেশটা লিকুইড হয়ে যায়, এরা শুধু সেই লিকুইডটাকে স্টার্ট করে। এই ছবিটায় আরো কাছের থেকে আমরা দেখতে পারবো যে একটা স্পাইডার একটা মাছ ধরে কিন্তু খাচ্ছে। তো এই মাকড়সাকে কিন্তু আমি একটা আলাদা করে ডাকি বাঙালি মাকড়সা বলে। আমরা বাঙালিরাও যেমন মাছ খেতে খুব ভালোবাসি, তো এই মাকড়সাও কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে। এবং আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের প্রায় সব জায়গায় কিন্তু এই মাকড়সাটা পাওয়া যায়। তো এই মাকড়সা প্রসঙ্গে একটা উল্লেখযোগ্য ঘটনা আমি বলি। আজ থেকে 1930-এর দশকে যখন এই কীট পতঙ্গ নিয়ে চর্চা বা কীট পতঙ্গের বা এন্টোমোলজি হয়তো সারা পৃথিবীতে তেমন জনপ্রিয় হয়নি, বা খুব কম সায়েন্টিস্টই ছিলেন যারা কীট পতঙ্গ নিয়ে ভাবতেন, তাদের নিয়ে সায়েন্টিফিক রিসার্চ বা গবেষণা করেছিলেন। কিন্তু সৌভাগ্যবশত আমরা ইন্ডিয়ায় বা আমরা এই বাংলায় এমন একজনকে পেয়েছিলাম যিনি কিন্তু তৎকালীন যুগে বাংলার কীট পতঙ্গ নিয়ে মানে এবং যার লেখা, যার থিসিস, যার পেপার তৎকালীন যুগে বড় বড় যেসব জার্নাল হয়, সায়েন্টিফিক জার্নাল, সেই সব জার্নালে কিন্তু লেখা স্থান পেয়েছেন। তিনি আমাদের সবার নমস্য গোপাল ভট্টাচার্য। গোপাল ভট্টাচার্য। তার একটি সুন্দর বইও আছে, যার সুন্দর বইও আছে। হ্যাঁ, বাংলার কীট পতঙ্গ, বাংলার মাকড়সা, প্রচুর বই আছে। ছোটবেলায় তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল খুব ছোটবেলায়। বাচ্চাদের জন্য একটা বই ছিল করে দেখো বলে, সেখানে তিনি বিভিন্ন সায়েন্টিফিক জিনিসগুলো কি করে বানাতে হয় সে টাইপের কিন্তু মানে গাইড বুক টাইপের ছিল। আমার খুব প্রিয় ছিল এবং আমার খুবই প্রিয় একজন মনীষী গোপালচন্দ্র ভট্টাচার্য। এই গোপালচন্দ্র ভট্টাচার্য কিন্তু 30-এর দশকে এই ফিশ ইটিং স্পাইডারটাকে শিবপুরের যে বোটানিক্যাল গার্ডেন আছে সেখানে কিন্তু এর বিহেভিয়ার স্টাডি করেছিলেন এবং ইন্টারন্যাশনাল পেপার কিন্তু তিনি পাবলিশ করেছিলেন এই মাকড়সার উপর। মানে তিনি তার সময়ের থেকে এতটাই এগিয়ে ছিলেন যে সেই সময় তাকে জীবজন্তু নিয়ে কীটপতঙ্গ নিয়ে কাজ করতে গিয়ে মানে অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীনও হতে হয়েছিল। এমন ঘটনা আছে, কোন একটা গ্রামে পুকুরের ধারে তিনি ছবি তুলছিলেন কীটপতঙ্গের, তো গ্রামের লোকজন এসে তার ক্যামেরা ভেঙে দিয়েছিল, এমন ঘটনাও আছে। যাই হোক, আমরা হয়তো বিজ্ঞানের কদর তখন বুঝিনি, আমরা বিজ্ঞানের কদর এখনো বুঝি না। যাই হোক, এর মধ্যে যতটুকু বুঝি সেটা নিয়েই এবং সেটাকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়াই আমাদের কাজ এবং এটা নিয়ে এগিয়ে চলতে হবে। এটা খুব ইন্টারেস্টিং। এটা একটা জাম্পিং স্পাইডার, নিওপ্রেটাস স্পেসিসের। এটা আজ থেকে 3 কি 3.5 বছর প্রথম ডেসক্রাইব হয়, আবিষ্কার করা হয়। এর আগে এই স্পাইডারের ডেসক্রিপশন ছিল না, প্রথম আবিষ্কার করা হয় এটা। এবং ইনসিডেন্টালি আবিষ্কার করেন আমাদের ভারতেরই কৃষ্ণমোহন বলে একজন বিজ্ঞানী, সাউথ ইন্ডিয়ার, এবং তার সঙ্গে সহযোগিতা করেন আমাদের কলকাতার এক ফটোগ্রাফার ইন্দ্রনীল বসু। ঠিক আছে, তিনি কিন্তু ডকুমেন্টেশন করেন।
তো ইনসিডেন্টালি এই তার ডকুমেন্টেশনের আগে, এর আবিষ্কারের অনেক আগেই, মানে ফরচুনেটলি আমি কিন্তু এই স্পাইডারের ছবি তুলেছিলাম আমাদের কোচবিহারে, ঠিক আছে। তো সেইভাবে টেকনিক্যালি দেখতে গেলে যে আমি প্রথম ব্যক্তি যিনি এই স্পাইডারের ছবি তোলেন, মানে ফার্স্ট ছবি কিন্তু আমার তোলা, ঠিক আছে। যাই হোক, তখন আমি জানতামও না যে এটা আনডিসকভার্ড স্পেসিস, ঠিক আছে। আমি জানতামও না, আমি জানিও নি। আমি হুট করে যখন পেপারটা সামনে এলো আমার, তখন দেখলাম আর এই ছবিটা আমি আগেই তুলেছি, ঠিক আছে। তো খুব ভালো লাগে, আমারও নিজের ভালো লাগলো। যদিও আমি হয়তো প্রথম আবিষ্কারের বা প্রথম ছবি তোলার কি বলে এটাকে স্বীকৃতি পাইনি, কিন্তু আমার পাওয়ার কথাও ছিল না, কারণ আমি শুধু দেখেই ছিলাম, আমি কাজ করিনি। আমাদের মোহন স্যার বাবু বা ইন্দ্রনীল দা, ওনারা খুব কষ্ট করে এর জীবন চক্রের উপর কাজ করেছেন, এবং আমি জানতে পেরেছি এই মাকড়সাটার একটা অদ্ভুত স্বভাবটা হলো এ অন্য মাকড়সার ঘরে গিয়ে তার ডিম চুরি করে খায়। আচ্ছা আচ্ছা। যেমন এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা সেম মাকড়সারই ফিমেল, এটা অন্যের বাসায় গিয়ে সেই বাসা থেকে ডিম চুরি করে খাচ্ছে। এটা একটা নতুন বিহেভিয়ার। তো আমরা যত এদের নিয়ে ভাববো, যত এদের নিয়ে কাজ করবো, তত এসব ছোট ছোট ইনসেক্টের জীবনের অনেক গল্প আমাদের কাছে বেরিয়ে আসে, যেটা হয়তো আগে কেউ জানতো না, কেউ দেখতো না। নেক্সট স্লাইড। তো এই যে মাকড়সা সম্পর্কে এতক্ষণ আমরা আলোচনা করলাম, একটা ভয়ঙ্কর স্পিসিস, সবাইকে মানে খায়, কিন্তু মাকড়সার শিকারী নেই, মাকড়সারও কিন্তু শিকারী আছে। যেমন এই যে দেখুন, একটা স্পাইডার ওয়াচ, এই একটা মাকড়সাকে শিকার করেছে। খুব ভালো করে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এই স্পাইডারের একটা পাও নেই। কোথায় গেল? এই স্পাইডারের একটা গল্প আছে, মানে এই স্পাইডারের পাটা সবই ছিল, কিন্তু এই ওয়াস্পের একটা গল্প আছে। এই ওয়াস্পের জেনারেল নেম, এটা বলা হয় স্পাইডার ওয়াস্প। এ কি করে, মাটিতে একটা ঘর তৈরি করে, একটা সুরঙ্গ মতো ঘর তৈরি করে, তারপরে এই স্পাইডার গুলোকে ধরে, এবং এরও কিন্তু ভেনম আছে। যে স্পাইডার এ ধরলো, তার বাড়িতে এ এমন মাত্রায় শুধুমাত্রায় ভেনম ঢুকিয়ে দেয় যে ভেনম স্পাইডারের বডিতে গেলে স্পাইডারটা মারা যায় না, কিন্তু স্পাইডারটা কোমায় চলে যায়, তার চলাফেরার ক্ষমতা থাকে না, তার সে শুধু বেঁচে থাকে। তখন কি করে, এই পাগুলোকে ছেড়ে ফেলে। এই ওয়াচটা কিন্তু এই স্পাইডারকে খাবে না, স্পাইডারটাকে নিয়ে গিয়ে ওই ঘরের ভিতর ঢোকাবে। এরকম 2-3টে স্পাইডার ঢোকানোর পর একটা স্পাইডারের বডিতে ওর একটা ডিম পেরে দিয়ে সে যে ঘরটা আছে মাটির ঘর, সেই মাটির ঘরটাকে ফিট করে দেবে। এবার যে ডিমটা পারলো স্পাইডারের বডিতে, সেই ডিমটা ফুটে এই ওয়াস্পের লার্ভা বেরোবে, এবং লার্ভাটা কি খাবে, এই স্পাইডারটাকেই খাবে। আচ্ছা, এবার স্পাইডার গুলো যদি মরে যেত, তাহলে কিন্তু ওই যে লার্ভাটা আছে ওয়াস্পের, সে কিন্তু মিটের সাপ্লাই পেত না, মাংসটা নষ্ট হয়ে যেত। যাতে সেই লার্ভাটা আস্তে আস্তে বড় হয়, বড় হতে গিয়ে আপনার 18-20 দিন টাইম লাগে। এই 18-20 দিন যে ফ্রেশ মিট পায়, তার জন্য মাছটা এমন পরিমাণ বিষ দেয় যাতে স্পাইডারটা মরে না যায়, স্পাইডারটা কমায় চলে যায়। তারপরে ওর যে লার্ভা আছে, স্পাইডারের বডির মাংস থেকে বড় হয়,
এবং যখন অ্যাডাল্ট হয় তখন সেই বাসাটা ভেঙে বাইরে চলে আসে। বেশ, খুব যতদিন পর্যন্ত বাসার ভিতরে থাকে একদম ফ্রেশ মিট ওর জন্য রেডি থাকে। দারুণ একটা টপিক, তবে ইকো হচ্ছে একটু এখন। হ্যাঁ হ্যাঁ ইকো হচ্ছে, তোমার কথা ইকো হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। আমি কি কেটে দিয়ে আবার ঢুকবো? তাতে কি কাজ হবে কিছু? না বেরিয়ে গেলে কি ঢোকা দিতে হয়? ওকে কেমন লাগছে? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। উনি এই কাজগুলো তো অ্যাকচুয়ালি অত্যন্ত সময় সাপেক্ষ এবং কি বলবো, অত্যন্ত স্কিলফুল কাজ। উনি বোধহয় বহুদিন ধরে এই সমস্ত কাজগুলো করার জন্য সময় দিয়েছেন এবং উনি যে স্কিল নিয়ে কাজ করেছেন এটা কিন্তু প্রচন্ড প্রশংসনীয়, খুব প্রশংসনীয়। উনি যে গোপাল বাবুর কথা বললেন না, গোপাল ভট্টাচার্যের যে বই আছে, আমরা স্কুল লেভেলেই পড়েছি। ওনার কাজ থেকে কিন্তু মনে হচ্ছে উনি আগামী দিনে কিন্তু এইগুলোকে নিয়ে যদি লেখেন, আগামী প্রজন্মের ছেলেমেয়েরা বা আমরাও যখন বড় হব আর একটু বয়স বাড়বে, ওনার এই লেখাগুলো থেকে কিন্তু মাকড়সার এই যে বিভিন্ন অজানা জিনিস আমরা জানতে পারবো। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, উনি এসে গেছেন, আশীর্বাদ করবেন। না না না, আপনি খুবই, আপনার সঙ্গে দেখা হয়েছে, আমরা কি লাইভে আছি সুমন্ত দা? আপনার সঙ্গে তো কুন্ডিবাড়িতে আমার দেখা হয়েছে, তাই না? হ্যাঁ একদম দেখা হয়েছিল, আপনার কাছে গিয়েছিলাম, আমি আমার স্টুডেন্ট নিয়ে গিয়েছিলাম। ঠিক 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 আছে, তাহলে আবার আমি যাই প্রেজেন্টেশনে। রান করো, আর আমাদের সময়টা অনেকটা হয়ে গেছে, রান করো। আচ্ছা, ওকে ওকে। একটা দারুণ অভিজ্ঞতা হবে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, দেখা যাচ্ছে? হ্যাঁ 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 দেখা যাচ্ছে। ওকে, চলো আমরা স্টার্ট করি। আচ্ছা, এই পর্যন্ত আমরা ছিলাম, ঠিক। পরের স্লাইড। এটা একটা পেপার ওয়াশ। এদের বাসাটা ওই গাছপালা দিয়ে তৈরি করে, সেলুলোজ জাতীয় জিনিস দিয়ে তৈরি করে এবং পেপারের মতন হয়, তার জন্য এদেরকে বলা হয় পেপার ওয়াশ। তো এই পেপার ওয়াশের সবচেয়ে বড় সেট হলো এই বড় আকারের বলতে হয়, বলে এরা পেপার ওয়াশের বাসায় গিয়ে একদম বাসা তছনছ করে ফেলে। অ্যাডাল্টদের থেকে এরা পেপার ওয়াশের যে লালা আছে সেই লালাগুলোকে এরা খেয়ে শেষ করে দেয়, আমরা দেখতে পাচ্ছি। তো এটা ইন্টারেস্টিং মাছ, এটা হলো ককরোচ। এটা গল্পটা স্পাইডারের মতো, এটা ককরোচ ধরে বাসায় নিয়ে যায় এবং ককরোচের গায়ে একটা ডিম রেখে দিয়ে যায়। সেই ডিম ফুটে বেরোয়, সেটা ককরোচের বডি থেকে অংশ খেয়েই বড় হয়, যতদিন না পর্যন্ত অ্যাডাল্ট হয়।
নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। নেটওয়ার্কের সমস্যা আছে, সেই জন্য ইকো হচ্ছে এবং স্লো হয়ে গেছে। আমরা এটাকে আরেকটু করতে পারি। হ্যাঁ, এটা মনে হচ্ছে তাই করতে হবে। হয়ে গেল। ঠিক আছে, রিপন মনে হচ্ছে ওর নেট ফোন আরেকবার আসলে আপাতত তার মনে হয় আজকে অন্য টপিক নিয়েও বলুক একটু, বলে আমরা ফটোগ্রাফি নিয়ে যদি আমাদের কিছু প্রশ্ন থাকে সেটা একটু ওর সাথে শেয়ার করি। দেখি এখনো ও ঢোকার চেষ্টা করছে, আসেনি এখনো। যাই হোক স্যার, এমনি আমাদের আলোচনার তো চলতে থাকবে। তপন বাবুকে আমরা পেয়েছি আজকে, এটা খুব একটা ভালো ব্যাপার হলো। না, আজকে আসলে আমি অনেকক্ষণই শুনছিলাম। আমি প্রথমে ভিতরে আসতে পারছিলাম না, আমি আচ্ছা আচ্ছা বাইরে থেকেই শুনছিলাম, তারপরে আপনার ওই লিঙ্কটা পেয়ে আমি ভিতরে ঢুকলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ভালো লাগলো। ঠিক। এবার ঘটনা হচ্ছে রিপনকে একটু তাড়াতাড়ি পাওয়া গেলে, রিপনের ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, মানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে রিপনের এখন। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ঠিক। নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। ঠিক আছে স্যার, এমনি তাছাড়া ফটোগ্রাফি নিয়ে এবার একটু আমরা তাহলে ওকে একটু র্যাপ আপ করতে হবে, ও যদি ফেরে। হ্যাঁ, ঠিক। রিপন আসছে লাইনে। আর যারা ভিউয়ার্সরা আছেন তারা যদি কিছু কোশ্চেন করেন কমেন্টে করতে পারেন, আমরা অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে। আচ্ছা, চ্যাটে বোধহয় অনেক প্রশ্ন আছে, একটু দেখুন আপনি। হ্যাঁ, দেখছি স্যার, কোশ্চেন গুলো দেখেছি, ওটার থেকে নিয়েছি আমরা। তাও দেখছি একবার প্রথম থেকে, তেমন কোনো প্রশ্ন নেই। আচ্ছা। আর রিপন না আসলে তো এই কোশ্চেন গুলো অ্যান্সার করা পসিবল হবে না, তার কারণ ভিউয়ার্সরা ওর কাছ থেকেই জানতে চেয়েছে ফটোগ্রাফির ব্যাপারটা। না, আমরা সে করে রাখি, আমরা সেটার অ্যান্সার করব। ভিউয়ার্সদের একটা ডিমান্ড এসছে, নেক্সট টপিক ফ্রগ নিয়ে হোক। আচ্ছা আচ্ছা, ফ্রগ। আচ্ছা আচ্ছা, তাহলে তো আবার স্পেশালিস্ট খুঁজতে হবে। ফ্রগ নিয়ে কে কাজ করছে তাহলে তো জানতে হবে। ঠিক ঠিক। আমি আমার এক বন্ধু আছে আপনার, ডিএফও এখন, কনজারভেশন অফ ফরেস্ট। উনি আমাদের দীর্ঘদিন এই আপনার জয়ন্তীতে ছিল, তারপরে বক্সাতে ছিল, বক্সা টাইগার রিজার্ভের ও ফিল্ড ডাইরেক্টরও ছিল। ও আপনার এই প্রজাপতির ওপর প্রচুর কাজ করেছে এবং পাখির ওপর। তো আমি চেষ্টা করছি যদি প্রজাপতির ওপরে একটা প্রোগ্রাম করা যায়। ও একটা বইও লিখেছে আমি শুনেছি, অসাধারণ সব কালেকশন আছে, এবং এটাও তো আমাদের সেই ওয়াইল্ড লাইফের উপরেই চলে আসবে। তো যদি যোগাযোগ করা যায়, আমি সুমন বাবুকে বলছি, তাহলে পরে যদি ওনার সময় পাই আমরা আমরা একটা প্রোগ্রাম করতে পারি। হ্যাঁ স্যার, এটা খুবই ভালো প্রস্তাব একটা, এটা নিশ্চয়ই এটা করা যেতেই পারে যদি আপনি সেভাবে যোগাযোগটা করেন, খুবই ভালো হবে। আমি আর চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাটারফ্লাই এর ঠিক উপরে, আছে। শুধু আচ্ছা। বাটারফ্লাই। আর স্যার, আজকে যে আলোচনা হলো এখানেও ম্যাক্রো ফটোগ্রাফির বিভিন্ন সাবজেক্ট এবং ইনসেক্ট ওয়ার্ল্ডের যে ইন্টারেস্টিং সমস্ত স্টোরিগুলো আছে সেগুলো তুলে ধরলো, কিন্তু কি করে একজন ভালো ম্যাক্রো ফটোগ্রাফার হওয়া যায়, এটা যেমন আমারই একটা কোশ্চেন। আমার নিজেরও আছে। আচ্ছা। কোচবিহারে আপনার, আমি যে পাড়ায় থাকি, আমার পাড়াতে একজন
আমার বন্ধুরই স্ত্রীও, অপর্ণা গুহ রায়, ও ফটোগ্রাফি করছে এবং ও অদ্ভুত অদ্ভুত ছবি তোলে। এবং উত্তরবঙ্গ সংবাদে ওর কিছু কিছু ছবি প্রত্যেক সপ্তাহে 2 দিন বা 3 দিন স্থান পায়। ওর ছবির মধ্যে যেমন পাখি থাকে, রাস্তাঘাটের নর্দমাও থাকে, অন্যান্য জিনিসও থাকে। তো আজকে আমি তো ফটোগ্রাফি শিখবো বলে আমি এসেছি। না না, একদমই স্যার। এই রিপনকে মানে রিপনের লাইভের জন্য আমরা অনেকের কাছ থেকে পেয়েছি ফিডব্যাক। তারা বসে আছে যে আমরা এই মানে মাইক্রো ফটোগ্রাফি বা ম্যাক্রো ফটোগ্রাফি নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটার সম্পর্কে আরেকটু বেশি করে জানতে পারবো। মানে রিপনের লাইভটার আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড হয়ে গেছে কম সময়ের মধ্যে। সেদিক থেকে অনেকেই দেখছে, অনেক ভিউয়ার্সরা দেখছে। তা এই তার মধ্যে এত সুন্দর সুন্দর ও ছবিগুলো তুলেছে, সেগুলো নিয়ে তো আরো বেশি এখন কিউরিওসিটি হয়ে গেছে অলরেডি। তা রিপনকে একটু বলবো যে আজকে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। তা আমরা আবার নেক্সট আরেকটা ডেতে তোমার সাথে বসার চেষ্টা করি। হ্যাঁ, তা তুমি স্লাইডটা আরেকটু কন্টিনিউ যদি করতে পারো, করে আমরা একটু ফটোগ্রাফি মানে ম্যাক্রো ফটোগ্রাফিটা কিভাবে করবো বা এই বিষয়ে কিছু যারা আমাদের সাথে আছে তাদেরও কিছু প্রশ্ন আছে, আর দর্শকরা যদি কিছু প্রশ্ন করতে চায় তাদের প্রশ্নটা নেই আমরা। ঠিক আছে, করো কন্টিনিউ করো। আমার জাস্ট 2-3টে স্লাইড বাকি আছে। হ্যাঁ চলো কন্টিনিউ করো। কয়েকটা স্লাইড বাকি আছে। হ্যাঁ হ্যাঁ। তো এক্ষেত্রে যেটা বলছিলাম, এই একটা ওয়াস্প আছে, এর এক্সাক্ট নামটা এই মুহূর্তে আমার মনে নেই। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে এর অ্যাবডোমেনের পেছন দিকটা একটা লম্বা একটা নলের মতন আছে, দেখা যাচ্ছে না? তো এই লম্বা নলটা দেখুন, এটা একটা গাছের বডি, গাছের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে লম্বা নলটা গাছের ভেতরে কিন্তু ঢুকিয়ে দিয়েছে। তো এই লম্বা নলটাকে বলে ওভিপোসিটার। এটা কি করে, মানে ডিম পাড়ার কাজে ব্যবহার করা হয় মেইনলি। তো ছবিটা দেখে মনে হয় এই ওয়ার্পটা গাছের ভিতর ডিম পাচ্ছে, তাই না? কিন্তু আসলে কিন্তু গল্পটা তা না। এই গাছের ভিতর অলরেডি অন্য একটা লার্ভা রয়েই গেছে। আমরা অনেক সময় দেখি না, গাছ কেটে ফেলে গাছের ভেতর থেকে বড় বড় লার্ভা বা পোকা বেরোয়, সেই একটা পোকা কিন্তু গাছের ভিতর রয়ে গেছে। এই মাছগুলোর এত সুন্দর ক্ষমতা, এরা গাছের ভিতর পোকা আছে, লার্ভা আছে, সেটা একদম পিনপয়েন্ট ডিটেক্ট করতে পারে। এবং সেই অভিপোজিটর দিয়ে এরা গাছ ফুটো করে সেই লার্ভার গায়ে ডিম পারে। তো এক্ষেত্রেও এই লার্ভাটা সেই অন্য লার্ভাটা যেটা অলরেডি গাছের ভিতরেই আছে সেটা খেয়ে খেয়ে বড় হয়, এবং বড় হওয়ার পরে একসময় গাছ ফুটো করে যখন অ্যাডাল্ট হয় বাইরে বেরিয়ে আসে। এতটা ইন্টারেস্টিং এদের জীবন। তো এইসব হলো আমার ম্যাক্রো ফটোগ্রাফি করার কারণ। ভাই, আমি এইসব কারণে ম্যাক্রো ফটোগ্রাফি করি বা ম্যাক্রো ফটোগ্রাফি করি। যারা নতুন আসতে চাইছে তাদের বলবো যেটা হচ্ছে কারণ, এই যে ছোট ছোট জিনিস আছে, তাদের জীবনের যে অজানা রহস্য আছে, সেই অজানা রহস্য সারা পৃথিবীর সামনে তুলে ধরাই কিন্তু একমাত্র ম্যাক্রো ফটোগ্রাফির কারণ। এবার একটু সেকেন্ড পর্যায়ে চলে যাই, হাউ ম্যাক্রো ফটোগ্রাফি কি করে করবে। ঠিক আছে, তো নর্মালি ম্যাক্রো ফটোগ্রাফিকে আমরা 3 ভাগে ভাগ করি: ক্লোজ আপ ফটোগ্রাফি, ট্রু ম্যাক্রো ফটোগ্রাফি আর সুপার ম্যাক্রো ফটোগ্রাফি। দেখো, আমরা স্লাইডের শুরুতেই বলেছি ম্যাক্রো ফটোগ্রাফি বলতে সেই সব ফটোগ্রাফিকেই বলি যেসব ছবিতে ইমেজ সাইজ লাইফ সাইজ হয়। ঠিক আছে, অর্থাৎ সাবজেক্টের যেটা সাইজ সেই একই সাইজই হয়, যাকে আমরা বলি 1:1 ম্যাগনিফিকেশন। যদি কোনো ছবিতে ম্যাগনিফিকেশন রেশিও 1:1 এর কম হয় তাকে আমরা বলি ক্লোজ আপ ফটোগ্রাফি। আর যেটাতে ম্যাগনিফিকেশন রেশিও একদম 1:1 হয় তাকে বলি আমরা ট্রু ম্যাক্রো ফটোগ্রাফি। আর যেটাতে ম্যাগনিফিকেশন রেশিও 1:1 এর বেশি হয় তাদেরকে বলি আমরা সুপার ম্যাক্রো ফটোগ্রাফি। তো ম্যাক্রো ফটোগ্রাফি করার জন্য কি কি দরকার হয়? ম্যাক্রো ফটোগ্রাফি আমরা ম্যাক্রো লেন্সের সাহায্যে করতে পারি, আমরা এক্সটেনশন টিউবের সাহায্যে করতে পারি, আমরা রিভার্স লেন্সের সাহায্যে করতে পারি, আমরা ক্লোজ আপ ফিল্টার বা রেনক্স GCR 250 এর সাহায্যে কিন্তু আমরা ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারি।
ম্যাক্রো ফটোগ্রাফি করার জন্য আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা কিন্তু ফ্ল্যাশ। ক্যামেরা ইম্পর্টেন্ট, লেন্স ইম্পর্টেন্ট, এবং আরো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্ল্যাশ। ওভারহেড ফ্ল্যাশ ইউজ করা যায়, রিং ফ্ল্যাশ ইউজ করা যায়, টুইন ফ্ল্যাশ ইউজ করা যায়, আবার একটু অ্যাডজাস্টেবল হ্যান্ডেল যুক্ত টুইন ফ্ল্যাশও কিন্তু ইউজ করা যায়। প্রত্যেকটা ফ্ল্যাশ আলাদা ব্যবহার, এবং প্রত্যেকটা ফ্ল্যাশেরই কিন্তু কিছু প্লাস পয়েন্ট বা কিছু মাইনাস পয়েন্ট আছে। যারা ফ্ল্যাশ ব্যবহার করবেন তাদের জন্য সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা হলো একটা ডিফিউজার ব্যবহার করা। ফ্ল্যাশের লাইট খুব হার্শ হয়, খুব শক্ত হয়, সেই লাইটটাকে সফট করে কিন্তু একটা ডিফিউজার, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ম্যাক্রো ফটোগ্রাফিতে ডিফিউজার ইজ এ মাস্ট। ডিফিউজার ছাড়া একটা ফ্ল্যাশ আপনি ঠিকঠাক ইউজই করতে পারবেন না। সবই তো হলো লেন্স, ক্যামেরা, ফ্ল্যাশ, ডিফিউজার। আর কি লাগবে? আর লাগবে এই জিনিসটা, সেটা যেটাকে আমরা বলি অধ্যবসায় বা চেষ্টা বা লেগে থাকে জানি। এটা কিন্তু ম্যাক্রো ফটোগ্রাফির সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। এটা কোনো স্টুডিও শট না যে এসি স্টুডিওর ভিতরে আমি বসে থাকবো, আপনার মডেল আপনার সামনে থাকবে। এটা আপনাকে রোদে পুড়ে জলে ভিজে কিন্তু এই ছবিগুলো আপনাকে তুলতে হবে। ঠিক আছে, এই কিছু শট দেখেছি, ডান দিকে একটা শট, এটা আমার নিজের পায়ের শট। এটা দীর্ঘক্ষণ জলে বসে ছবি তুলতে গিয়ে আমার শরীরের এই অবস্থা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু ম্যাক্রো ফটোগ্রাফিতে কিন্তু আপনাকে করতে হবে। এই যে এমনকি আমার একটা আঙুলে নখ নেই, সেই এত ইনফেকশন হয়ে গিয়েছিল, সেটাকে অপারেট করে বাদ দিতে হয়েছিল দীর্ঘক্ষণ জলে থাকতে থাকতে। তো এই ডেডিকেশনটা কিন্তু দরকার ম্যাক্রো ফটোগ্রাফির জন্য। লেন্স ইম্পর্টেন্ট, লাইট ইম্পর্টেন্ট, ফ্ল্যাশ ইম্পর্টেন্ট, ক্যামেরা ইম্পর্টেন্ট, তার সঙ্গে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ডেডিকেশন। আমরা দাম দিয়ে ক্যামেরা কিনতে পারি, ফ্ল্যাশ কিনতে পারি, ডেডিকেশন আমরা দাম দিয়ে কিনতে পারি না। এর জন্য সময় দিতে হয়, আগ্রহ দিতে হয়, আর সব থেকে ইম্পর্টেন্ট ডেটা, ডেডিকেশন। সস্তায় কখনো পুষ্টিকর খাদ্য পাওয়া যায় না। প্রেজেন্টেশনের শেষ প্রান্তে ধন্যবাদ সবাইকে। রিপন বাবু, না, সস্তায় পুষ্টিকর খাদ্য পাওয়া যায় না, সুতরাং আপনাকে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, এটাই হচ্ছে একদম। একদম 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 ঠিক, একদম একদম। যাক, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এবার যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমরা সেই প্রশ্নটা এখন নিয়ে নিতে পারি। তো আমি এখন শেয়ারিং বন্ধ করে দিচ্ছি। যাক, এই ছোটখাটো একটা চেষ্টা করলাম, ভুল ত্রুটি অনেক হয়েছে। আপনারা যতটা পারবেন ক্ষমাশীল নয়নের দৃষ্টিতে দেখবেন। তো কিছু প্রশ্ন যদি থাকে। রুমাদি একটা প্রশ্ন করছিল। সুমন্ত দাস স্পিকার বোধহয় মিউট করা আছে। রিপন এত সুন্দর বুঝিয়ে বলেছে, আর জায়গাও পাওয়া যাচ্ছে না। ঠিক ঠিক, আপনাদের ভালোবাসা দাদা, খুব সুন্দর, খুব সুন্দর। ঠিক, আচ্ছা বলছি, তাহলে আমাদের শোনা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ, বলছি আমাদের যদি কোনো কোশ্চেন থাকে, যারা এই লাইভটা দেখছেন, পরবর্তী সময় তারা যারা দেখবেন আর কি, তাদের উদ্দেশ্যও বলছি, যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব তাদের উত্তর দেওয়ার। আর এছাড়া আমরা আজকে সত্যি সমৃদ্ধ হলাম, রিপনের এত সুন্দর একটা প্রেজেন্টেশন আমরা দেখতে পারলাম।
আমাদের সাথে এতক্ষণ থেকেছেন। আপনাদের সকলকেই, সমস্ত ভিউয়ার্সদের আমাদের তরফ থেকে সকলকে আবার অভিনন্দন জানাই। এবং যেই চেষ্টাটা আমরা করেছিলাম রিপনের যে আমাদের বিভিন্ন যে ফটোগ্রাফির যে অনেকগুলো ভাগ রয়েছে, আমাদের মতন অনেকেই অনেক কিছুই জানি না। হয়তো আজকের এখান থেকে যদি কিছুটা বুস্ট আপ হয়, নতুন কিছু করে কেউ ভাবে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা উল্লেখযোগ্য একটা আমাদের এই পদক্ষেপ হতে পারে। এবং আমরা এটাই চাই যে আরো বেশি করে মানুষ এই জিনিসগুলো সম্পর্কে আরো একটু জানুক, আরো জেনে বিষয়টার সাথে আরো যদি আত্মীকরণ হয় আরো ভালো হবে বিষয়টা। তা সেই চেষ্টাটাই ছিল। আর এছাড়া আরো যদি আমাদের মাঝখানে যারা আজকে আমাদের সাথে একই সাথে সঞ্চালনায় আছি, আমরা অনেকেই একসাথে একটা আড্ডার পরিবেশ, তা যদি আমরা কিছু বলতে চাই আমাদের নিজেদের মাঝখানে, আপনারা বলতে পারেন। রিপন মাঝখানেই আছে আমাদের সবার। অনিরুদ্ধ বাবু বলুন। হ্যাঁ, না বলো, ও তো এতই বলেছে, এত সুন্দর বলেছে, আর তো আমি বলার কিছু পাচ্ছি না এখানটাতে। আমার একটা রিকুইজিশন আছে। বলো দিদি। আমি একদম বিগিনার্স ফটোগ্রাফারের একটা লেসন চাই। আমি বিগিনার্স, বলো। ওই তো একটা সেশন সামনে দিতে হবে যাতে একদম আমার মতো বিগিনার্স যারা, তাদের জন্য থাকবে সেটা। ঠিক আছে? না, অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, ঠিক ঠিক ঠিক। রুমাদির প্রশ্নটা শেষ হয়ে যাক, তারপর আমি করে দিচ্ছি। না, আমার প্রশ্ন শেষ, আমার উত্তরও পাওয়া হয়ে গেছে। রিপনদার কাছে আমি একটা প্রশ্ন করব যে সবার প্রথমে তো ছবি তুলতে আমারও ভালো, খুব ভালো। যারা বিগিনার, তো এই লাইভটা অনেকেই হয়তো দেখবে। আমি তোমার কাছ থেকে জানতে চাই এই ফটোগ্রাফিতে ক্যারিয়ার কতটা আছে? ফটোগ্রাফি ক্যারিয়ার কোশ্চেনটাকে আমি আরেকটু এলাবোরেট করে দিই। দেখো, আমি যে ফটোগ্রাফিটা করি সেটাকে বলে নেচার ফটোগ্রাফি বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। আমাদের ইন্ডিয়াতে এখন পর্যন্ত যে সিনারিও আছে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে কোনো ক্যারিয়ার নেই। মানে কেউ যদি বলতে চায় যে আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে জীবন ধারণ করব, সে পারবে না, সিম্পলি পারবে না। এখন ইন্ডিয়াতে আমাদের যে অবস্থা আছে, এবং শুধু ইন্ডিয়া না, সারা বিশ্বেই নন প্রফেশনাল লোক, যারা প্রফেশনাল ফটোগ্রাফার না, যারা শুধু শখে ফটোগ্রাফি করে, তারা ইন্ডাস্ট্রিতে এত এসে যাচ্ছে যে যারা প্রফেশনাল তাদের মানে কি বলবো, তাদের জীবন ধারণ ফটোগ্রাফি থেকে ক্রমেই কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো নেচার ফটোগ্রাফি থেকে অ্যাজ এন ইনকাম সোর্স নেচার ফটোগ্রাফি কিন্তু খুব একটা ভালো ক্যারিয়ার কনসেপ্ট না। মানে আমাদের ইন্ডিয়াতে তো নয়। এমন কোনো ফটোগ্রাফার হয়তো একজন কি দুজন এমন আছে যারা শুধুমাত্র ফটোগ্রাফি করে। অধিকাংশই কিন্তু তারা ফর আর্নিং ব্রেড অন্য কিছু একটা করে, আর ফটোগ্রাফিটা তাদের কিন্তু প্যাশনের জায়গায় রাখে। নেচার ফটোগ্রাফি ক্ষেত্রে তুমি যদি অন্য জনের গুলো যেতে চাও, যেমন তোমার ওয়েডিং ফটোগ্রাফি আছে বা তোমার মডেল ফটোগ্রাফি আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাজ অ্যান ক্যারিয়ার অপশন তুমি নিতেই পারো, তাতে কিন্তু সমস্যা নেই। প্রচুর ছেলেরা আছে, প্রচুর আমার পরিচিত, আমাদের কোচবিহারের প্রচুর ছেলে মেয়ে এমন আছে যারা ওয়েডিং ফটোগ্রাফি বা ফ্যাশন ফটোগ্রাফি করে তারা মানে জীবন ধারণ করছে। দেখলে কিন্তু যথেষ্ট ভালো প্রসপেক্ট, কিন্তু নেচার ফটোগ্রাফিতে কিন্তু সেভাবে তেমন কিছু নেই। অভিজিতের প্রশ্নের আরেকটা উত্তর আমি দিই। তারপরে আমি তো একেবারে ছোটবেলা থেকে ফটোগ্রাফির সঙ্গে জড়িত। আমাদের স্টুডিও ছিল, বাংলাদেশে তো আছে এখন ওটা, তো বাবার থেকে একেবারে হাতে করি ফটোগ্রাফি থেকে শুরু করে, তখন তো ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি ছাড়া কোনো কিছু ছিল না। একেবারে হ্যান্ডলিং দিয়ে শুরু করে আজকের বিষয়টা হচ্ছে
এই দেখতে পাচ্ছ হয়তো ভিডিওগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই তো রিপোর্ট যেটাই বললো একদম ঠিকঠাক কথা, যে এত আনপ্রফেশনাল লোকজন চলে এসছে। আর মোবাইল দিয়েও আজকাল এত সুন্দর ফটো পাওয়া যায়, সেই জায়গাগুলো সেই আমাদের এক্সপার্টিস যেগুলো ছিল সেগুলো কিন্তু কাজে লাগছে না এখন। যে সেই যে আনন্দটা, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি আমি যখন রাষ্ট্রীয় বসে যখন আমি ফটোগ্রাফি ডেভেলপ করছি, এই যে একটা অভিজ্ঞতা আজকে কিন্তু নেই। ব্যাপারটা একদম রসকশীল হয়ে গেছে। এই দুটো কালারের মধ্যে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে আমি যখন শেডগুলো আনছি, এই শেডগুলো আজকে আনার কোনো ব্যাপার নেই। আজকে যে অবস্থা, আজকে আমরা প্রিন্ট করতেও যাচ্ছি না ফটো, সব ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল হয়ে যাওয়াতে সেই জায়গাটা একদম নেই। আজকাল যেমন মোবাইল দিয়ে ফিচার ফিল্ম হয়, আজকাল বেশিরভাগ নিউজ চ্যানেলগুলো তারা মোবাইল দিয়ে করে। এনডিটিভি তো ওরা অ্যাডভার্টাইজই করে, স্যামসাং গ্যালাক্সি অ্যাডভার্টাইজ করে। আজকাল কিন্তু সেই জায়গাগুলো খুব কমে যাচ্ছে। রিপন যে জায়গাগুলো বলবো সেই জায়গাগুলো কিন্তু আছে, ওই জায়গাগুলো খুব, কিন্তু তার জন্য কিন্তু শিখতে হবে, ফটোগ্রাফিটা শিখতে হবে, প্রফেশনাল শিখতে হবে। আমি কতটা একদম স্যার হবে কেন হবে, এই যে ডিফিউজ ফ্ল্যাশ লাইটের কথা বললো, ফ্ল্যাশ কাম দিয়ে ফ্ল্যাশটা জ্বালিয়ে দিই, আমরা কি এফেক্ট। বাবা আগে বলতেন যে দেখতাম আমাদের যখন বড় বড় বাল্ব ছিল, বাল্বগুলো চোখের উপরে পড়তো, এই যে আমার চশমার উপরে যে আলোগুলো পড়েছে, এই আলোগুলো পড়াতে চোখে দেখা যাচ্ছে না, এটাকে ডিফিউজ করা যাবে কিভাবে? ঠিক স্যার, একদম স্যার। আমরা এবার একটু র্যাপ আপ করি স্যার, আমাদের অনুষ্ঠান অনেকটা সময় চলে গেছে। আমি আসলে টপিকটাই এমন যে এটা শেষ করা যায় না, মানে যত আমরা এটা নিয়ে আলোচনা করব, হ্যাঁ, এই আড্ডা চলতেই থাকবে। তা আবার হবে পরবর্তী রিপনকে নিয়ে আমরা আবার আড্ডায় আসবো। আর আমাদের একদম শেষ মুহূর্তে সংযুক্ত হতে পেরেছে মিনময় আসছে। মিনময়ের কিছু যদি বলার থাকে বলতে পারো। মিনময়, চটপট, আমরা শেষ মুহূর্তে আছি। সরি আমি লেট হয়ে গেলাম, তবে আমি কিছুটা লাইভ দেখেছি। তো যাই হোক, যতটা মিস করেছি এই মুহূর্তে আর কোশ্চেন কিছু করছি না, সব তো জানাই আছে মোটামুটি। রিপনদার লাইভ যতটা দেখতে পেরেছি, পরে আরো ভালো করে দেখবো। ঠিক ঠিক ঠিক, রিপনদাকে আমি বলবো যে গুড ওয়ার্ক আরো চলুক, আমরা আছি পাশে, আমরা শিখবো, আমরা জানবো, অ্যাপ্রিসিয়েট করবো। একদমই, মানে না সেটা সব সময় আছে। রিপন আমাদের শুধু মানে কোচবিহার শুধু না, সারা আমাদের মানে পৃথিবীতে এখন একটা মুখ হয়ে গেছে। এবং এটা সত্যি স্যার, ওকে যারা চেনে না তারা হয়তো জানে না, কিন্তু ও একদমই মাটির কাছাকাছি থাকা একটা ছেলে। এবং এর জন্য আরো বেশি করে আমাদের আরো ভালো লাগে যখনই রিপনের কথা আমরা শুনি, হ্যাঁ, যে রিপনকে নিয়ে কেউ বলছে কোথাও, সেটা ভালোই লাগে শুনতে। যাই হোক, এভাবে আমাদের আড্ডা চলুক এবং লাইভ আড্ডা অনুষ্ঠান এভাবে চলতে থাকবে। বিজ্ঞান ও বিজ্ঞানের যে একটা বড় ভূমিকা, এবং যেটা রিপন বারবার বলছিল, বা অভিজিৎ যেটা হয়তো কিছুটা নিরাশ হলেও হতে পারে, যে এই যে লাইনটা, এটা ও একটা বাস্তব সত্যটা এখানে তুলে ধরছে। তবে আমাদের যারা আমরা পরিবেশ নিয়ে বা বিজ্ঞান নিয়ে কাজ করি, আমাদের সবার ক্ষেত্রেই কিন্তু এই সমস্যা আছে, কাজটা এত সহজ নয়। কিছুদিন আগে একটা গাছের একটা ঘটনা আমরা দেখতে পেরেছিলাম। তা সেরকম সব জায়গাতেই থাকবে, সেই প্রতিরোধ থাকবে, আমাদের সংখ্যাটা কমই থাকবে। সেই সংখ্যাটাকে বেরিয়ে তোলাটাই হচ্ছে আমাদের সকলের একটা বড় চ্যালেঞ্জ। তাই রিপনের মতন যোদ্ধাকে আমাদের রিপন আমাদের মাঝখানে একজন, তবুও হ্যাঁ একদম, তবুও আজকের এই লাইভের জন্য যেটা আমাদের নিয়মাবলীর মধ্যে থাকে, তা আমরা কুর্নিশ জানাই। রিপনের কাজ আরো এগিয়ে চলুক, ওকে দেখে আরো অনেক অনেক নতুন নতুন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার উঠে আসুক, এবং প্রকৃতির যে ভীষণ সুন্দর সুন্দর যে মুহূর্তগুলো, সেগুলো আরো আমরা দেখবার সুযোগ পাই। রিপনের যে চোখ দিয়ে যেভাবে দেখছি, এভাবে আগামী দিনে অভিজিৎ রয়েছে, বা আরো এরকম অনেক যারা মানে যুবক রয়েছে, তারাও কিন্তু এটার সাথে মানে আসার একটা চেষ্টা করছে। তা সেখানে রিপন সত্যি ওর মতন করে একটা কাজ করে যাচ্ছে, ওকে অবশ্যই কুর্নিশ জানাই। আর এইভাবে আমাদের লাইভ আড্ডা অনুষ্ঠান আরো বেশি সমৃদ্ধ হোক। আমরা আগামী দিনগুলোতেও এরকম আমরা বিভিন্ন দিকগুলো নিয়ে লাইভ আড্ডা নিয়ে সকলের কাছে আবার হাজির হব। সকলে ভালো থাকুক। শুভরাত্রি সকলের পক্ষ থেকে। ভালোবাসা এবং আশীর্বাদের হাতটা আমার উপর অবশ্যই রাখা।
ঠিক ঠিক শুভরাত্রি সবাইকে। হ্যাঁ অফ হয়েছে, রিপন, অফ খুব হয়েছে। ভালো হয়েছে অনুষ্ঠান। হ্যাঁ, লাইভ অফ হয়ে গেছে। আরে যাক যাক যাক, মাঝখানে অনেক একটু বড় হয়ে তোমার গেছে। আমি কালকে রাত্রে কিছু স্লাইড আরো ঢুকেছিলাম। আচ্ছা আচ্ছা, ওই নেটের প্রবলেম হয়ে গেছে মাঝখানে। নেটের প্রবলেম হয়ে গেছিল হয়তো, 1 ঘন্টা আসলে পরে স্যার হয়ে গেছে। টপিকটাই এত ওর মানে বড়, মানে সেটা নিয়ে কথা আমরা নিজেরাই যদি আলোচনা করি তাতেই অনেক দূর চলে না, যাবে। হ্যাঁ, মানে দারুণ দারুণ, খুবই সুন্দর ভাবে এবং আমি এবং আমি কালকে প্রচুর। রাত্রে আমার আগের যে স্লাইডটা ছিল, কালকে রাত্রে আমি আরো কিছু ছবি ঢুকেছি, যার জন্য লেন্থ হয়ে গেল, আমি এটা বুঝতে পারিনি। এরপরে দেখো ভীষণ ভালো আমি হয়েছে। ওয়াচ পর্যন্ত আমরা বললাম এখনো তো, আমরা এখনো লাইভে আছি, এরপরে আমরা এখনো লাইভে আছি, আমরা এখনো লাইভে আছি। রিপন, অনেকে আরো কয়েকজন প্রশ্ন করছে মনে হয়, একটু দেখে নেই। হ্যাঁ, লাইভটা এখনো আমাদের ক্লোজ হয়নি। তবে ভীষণ ভালো লাইভ একটা রিপন উপহার দিয়েছে। মাঝখানে নেটওয়ার্ক প্রবলেমটা না থাকলে সত্যি হয়তো আমরা আরো বেশি সমৃদ্ধ হতে পারতাম। হ্যাঁ, টেকনিক্যাল কিছু প্রবলেম হয়েছে, তা সেটা থাকবেই। তবে রিপন আরেকবার আমরা এখন শেষ করতে, মানে শেষ করেছিলাম, তারপরে আবার এটা ব্যাক করেছে। রিপন আরেকবার শেষবারের জন্য যদি কিছু বলে দাও যারা ভিউয়ার্স আছে। ভিউয়ার্সদের একটাই কথা বলবো যে দেখো, এই মেট্রো ফটোগ্রাফি যাই বলো, এর তবু আরেকবার বলবো যে এর সবচেয়ে বড় উদ্দেশ্য কিন্তু বিজ্ঞান, সেটাকে আমরা বিজ্ঞান বলি, সায়েন্স বলি, অজানাকে জানা যেটা বলি, এটা কিন্তু সব থেকে বড় উদ্দেশ্য। ঠিক আছে, নর্মালি ক্ষেত্রে কি হয়, আমরা যদি একই জিনিসের বারবার ছবি তুলি, তাহলে সেখানে কিন্তু জানার জায়গাটা থাকে না, নতুন কিছু জানার জায়গাটা কিন্তু থাকে না। তো ওই ছবিটা যত ভালোই হোক, একই রকমের ছবি যদি বেশি হয়ে যায়, কয়েকদিন পরে কিন্তু দেখবে যে ওই ছবিটার আর মানে মজাটা নেই। ঠিক ঠিক। তাই রিপনের আবার আমাদের নেটওয়ার্ক চেষ্টা প্রবলেম করা হচ্ছে, নেটওয়ার্কে আবার প্রবলেম হচ্ছে তোমার। যাই হোক, চলুক। ঠিক আছে, খুব তাহলে আবার যাই হোক। আমরা আবার পরে আড্ডায় আসবো। অনেক বড় একটা বিষয়কে তুমি সহজে তুলে ধরার চেষ্টা করছো। হ্যাঁ, আমরা তাহলে লাইভটা ক্লোজ করছি। ঠিক ঠিক ঠিক।